কাজী সাহেব, বিয়ে বন্ধ করুন। আরিয়ান আমার হাজবেন্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে। কি যাতা বলছেন আপনি? আপনার সাথে আমার বিয়ে কবে হলো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা কেন খারাপ হবে সোনা? তুমি আমাকে ঠকাতে পারো না। আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি কি করে আমার সাথে এমন করতে পারো? দেখুন নীলা, আপনি একদম ফালতু কথা বলবেন না। আপনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, তাই এখানে এসব ঝামেলা করবেন না। তুমি এখন আমাকে ঝামেলা বলছো সোনা? তুমি কি ভুলে গেছো একদিন আমরা কত কাছাকাছি ছিলাম, কত মধুর সময় পার করেছি আমরা? এদিকে বিয়ের আসরে সবাই হাঁ করে তাকিয়ে ওদের কথা শুনছে। আজ আরিয়ানের বিয়ে, আর সেই বিয়ের আসরে এসে নীলা এসব কথা বলছে। আরিয়ানের বাবা এবার রেগে গেল। তিনি রেগে চিৎকার করে বলে উঠল, আরিয়ান, এসব কি হচ্ছে? এই মেয়েটা কে? তুমি বিশ্বাস করো বাবা, ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। বিয়ে তো দূরের কথা, আমি জানি না উনি কেন এমন করছে। তুমি কি বলছো বেবি? তুমি আমাকে ভুলে যেতে পারো না? আমরা তো একে অপরকে ভালোবাসি। একটু রাগ অভিমান হতেই পারে, তার জন্য তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চলে আসবে? দেখুন, একদম নাটক করবেন না। কি শত্রুতা আছে আপনার সাথে যে আপনি এভাবে আমাদের মান সম্মান নষ্ট করছেন? তোমার সাথে তো অনেক হিসাব বাকি সোনা। এই কি বিড়বিড় করছেন, স্পষ্ট করে বলুন। আমি আর কি বলবো? তুমি তো সবার সামনে আমাকে অস্বীকার করছো। এখন আমার প্রমাণ দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। প্রমাণ? কিসের প্রমাণ? দেখুন, আপনার সাথে আমার কখনো কিছু হয়নি, তাহলে কিসের প্রমাণ দেখাবেন আপনি? সেটা সবাই দেখেই বলুক কিসের প্রমাণ। বিয়ের আসরে গানের শব্দ যেন হঠাৎ করেই থেমে গেল। চারপাশের আলো ঝলমলে সাজসজ্জা, হাসি, আনন্দ, আত্মীয় স্বজনের কোলাহল সব মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। নীলার সেই দাবিতে সবার চোখ এখন শুধু আরিয়ান আর নীলার দিকে। কারোর মুখে কথা নেই, কিন্তু ফিসফাস শুরু হয়ে গেছে চারিদিকে। নীলা ঠোঁট বাঁকিয়ে একরকম রহস্যময়ী হাসি দিল। তার চোখে পানি, কিন্তু সেই পানির আড়ালে লুকানো এক অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে ধীরে তার ব্যাগে চেন খুলল। চারপাশে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আছে সবার। আরিয়ান বিরক্ত আর রাগে কাঁপতে কাঁপতে বলল, নাটক বন্ধ করুন নীলা। এখানে কেউ আপনার এসব মিথ্যা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না? তাহলে চোখ দিয়ে দেখে নিক সবাই। আজ আমি কারোর দয়া চাইতে আসিনি, আমি আমার অধিকার নিতে এসেছি সোনা। এই বলে নীলা তার ব্যাগ থেকে কয়েকটা ছবি বের করলো। ছবিগুলোতে দেখা যাচ্ছে আরিয়ান নীলা খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কারো কাঁধে কারো হাত, কোথাও হাসি মুখে সেলফি, কোথাও আবার এমন ঘনিষ্ঠ মুহূর্ত যা দেখে সহজেই ভুল বোঝা যায়। সবাই হাঁ করে তাকিয়ে আছে। নীলা সেই ছবিগুলো এগিয়ে দিল আরিয়ানের বড় ভাইয়ের হাতে। ভাইয়া, আপনি দেখুন আমি মিথ্যা বলছি নাকি আপনার ভাই। আরিয়ানের ভাই ছবিগুলো হাতে নিয়ে একবার আরিয়ানের দিকে তাকালো, তারপর বাবার দিকে। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান চিৎকার করে উঠল, এগুলো ফটোশপ। আমি জানি না কিভাবে এগুলো বানানো হয়েছে। কিন্তু নাটক এখানেই শেষ নয়। নীলা এবার ব্যাগে হাত ঢুকিয়ে এবার একটা ভাঁজ করা কাগজ বের করলো। কাগজটা খুলতেই সবার নিঃশ্বাস যেন আটকে গেল। শুধু ছবি না, এটা আমাদের বিয়ের কাগজ। কাজী অফিসের সিল আছে, সাক্ষীর লাইন আছে। এখন বলো সোনা, আমায় অস্বীকার করবে কিভাবে? সে কাগজটা সরাসরি আরিয়ানের ভাইয়ের হাতে দিল। ভাই কাগজটা নিয়ে বাবার হাতে দিল। আরিয়ানের বাবা কাগজটা পড়তে পড়তে হঠাৎ থমকে গেলেন। তার চোখ বড় হয়ে গেল। সত্যি সেখানে আরিয়ানের নাম, নীলার নাম, সিল, সিগনেচার সবকিছুই স্পষ্ট। বাবার হাত কাঁপতে লাগলো রাগে। তিনি ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে এলেন। এত বড় লজ্জা দিলে আমাদের? বউ থাকতে আবার বিয়ে করেছো, তোমার লজ্জা করে না? ঠাস করে একটা জোরাল থাপ্পড় পড়ল আরিয়ানের গালে। চারপাশে সবাই চমকে উঠল। আরিয়ান হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি কোনো বিয়ে করিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু কেউ তার কথা শুনছে না। আত্মীয় স্বজনেরা মুখে হাত দিয়ে ছিচি করছে। কেউ বলছে, কি চরিত্র দেখেছ ছেলের? বউ লুকিয়ে আবার বিয়ে, আজকালকার ছেলেদের বিশ্বাস নাই। কোনো পক্ষে লোকজন রেখে আগুন কোণের বাবা চিৎকার করে বলল, আমাদের মেয়ের জীবন নিয়ে খেলতে এসেছিলে, আগে নিচের সংসার সামলান।
মুহূর্তের মধ্যে আনন্দমুখর বিয়ের আসর পরিণত হলো অপমানে আর বিশৃঙ্খলায়। কেউ আর আরিয়ানের দিকে তাকাচ্ছে না বিশ্বাসের চোখে, সবাই নীলার দিকেই সহানুভূতির দৃষ্টি দিচ্ছে। নীলার চোখের কোণে পানি এনে নিচু গলায় বলল, আমি কারো সংসার ভাঙতে আসিনি, আমি শুধু আমার স্বামীর অধিকার চাইতে এসেছি। এই কথা শুনে আরো গুঞ্জন ছড়িয়ে পড়ল চারিদিকে। আরিয়ান একা দাঁড়িয়ে রইল সবার মাঝে, তার মুখে অবিশ্বাস, অপমান আর অসহায়তার ছাপ। সে শুধু একবার নীলার দিকে তাকালো। আপনি এটা কেন করছেন নীলা? আপনার সাথে তো আমার এমন কিছুই হয়নি। নীলা চোখ তুলে তার দিকে তাকালো, সেই দৃষ্টিতে কেমন এক অদ্ভুত রহস্য। হিসেব তো এখনো শুরুই হলো না সোনা। আরিয়ানের মাথার ভেতর যেন ঝড় বইতে লাগলো। সত্যি কি কোনো ফাঁদে পড়েছে সে, নাকি অতীতের কোনো ভুল আজ তার সামনে এসে দাঁড়িয়েছে? বিয়ের মঞ্চের ফুলগুলো ঝরে পড়ছে একে একে, আর সেই ফুলের মতোই ঝরে পড়ছে আরিয়ানের সম্মান। বিয়ের আসরের ভিড় তখনও গুঞ্জনে ভরা। কেউ ছবি দেখছে, কেউ বিয়ের কাগজ নিয়ে আলোচনা করছে, কেউ আবার আঙ্গুল তুলে আরিয়ানকে দোষারোপ করছে। ঠিক সেই সময় হঠাৎ করে কোণের রুমে দরজার ধাক্কা দিয়ে খুলে গেল। ভারী লেহেঙ্গা সামলে চোখের জল আর মুখে আতঙ্ক নিয়ে দৌড়ে এলো রিমা। তার কানে সব কথা পৌঁছে গেছে, প্রতিটা অভিযোগ, প্রতিটা চিঠি, প্রতিটা অপমান। রিমা ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো, তার চোখ সরাসরি আরিয়ানের দিকে। এসব কি শুনছি আমি? এটা কি সত্যি? চারপাশ নিস্তব্ধ, যেন সবে অপেক্ষা করছে এই মুহূর্তটার জন্য। আরিয়ান ছুটে এসে রিমার সামনে দাঁড়ালো, তার চোখ লাল, গালটা এখনো থাপ্পড়ের চিহ্নে চলছে। রিমা, তুমি এসব বিশ্বাস করো না প্লিজ। আমি সত্যিই জানি না উনি কেন এমন করছে। আমি কখনো কোনো বিয়ে করিনি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। 2 বছর ধরে তুমি আমার সব কিছু। রিমার চোখে পানি টলমল করছে, কিন্তু তার কণ্ঠ কাঁপলেও দৃঢ়। সে সাহস নিয়ে বলল, আমি বিশ্বাস করি না এসব। আমি আরিয়ানকে চিনি, সে এমন না, সে আমাকে ভালোবাসে। মেয়েটা ভালোবাসে অন্ধ হয়ে গেছে। প্রমাণ তো হাতে, আর কি লাগে? নীলা ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে যেন চ্যালেঞ্জ। ভালোবাসা অন্ধই হয় রিমা, কিন্তু কাগজ কখনো মিথ্যে বলে না। আপনি চুপ করুন। আমার আরিয়ানের সাথে 2 বছরের সম্পর্ক, সে আমাকে কখনো ঠকাতে পারে না। আমি সত্যি তোমাকে ভালোবাসি রিমা। আমি জানি না উনি কেন এমন করছে, হয়তো কোনো ষড়যন্ত্র। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। রিমা এক পা এগিয়ে এসে আরিয়ানের হাত ধরে ফেলো সবার সামনে। সে আশ্বাস দিয়ে বলল, আমি বিশ্বাস করি তোমাকে। যতক্ষণ না তুমি নিজে বলছো তুমি দোষী, আমি কাউকে বিশ্বাস করব না। এই দৃশ্য দেখে রিমার বাবা আর বড় ভাই রাগে ফেটে পড়ল। রিমার বাবা রাগে চিৎকার করে বলল, রিমা, তুমি পাগল হয়ে গেছো? চোখের সামনে প্রমাণ আর তুমি বলছো বিশ্বাস করি? আমাদের মান সম্মান কি কিছু না? 2 বছর আমার বোনের সাথে সম্পর্ক রেখে বউ লুকিয়ে বিয়ে করতে আসছিস? সাহস কত বড় তোর? ভাইয়া, বিশ্বাস করুন আমি কিছু জানি না, এটা ফাঁদ। চুপ, নাটক করিস না। বাবা প্লিজ, আরিয়ান এমন না, আমি তাকে চিনি। মানুষকে চেনা এত সহজ না রিমা। ভালোবাসা চোখ বন্ধ করে দেয়। আজ যদি আমরা সময় মতো জানতে না পারতাম, কাল তোর জীবন শেষ হয়ে যেত। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল। একদিকে নীলার হাতে বিয়ের কাগজ, অন্যদিকে রিমার অন্ধবিশ্বাস। আরিয়ান মাঝখানে দাঁড়িয়ে অসহায়ের মতো চারপাশে তাকাচ্ছে। তার প্রিয় মানুষটা তার হাত ধরে আছে, কিন্তু চারপাশের পৃথিবী তার বিরুদ্ধে। নীলা আবার ধীরে ধীরে বলল, আমি কাউকে কাঁদাতে আসিনি, আমি শুধু আমার স্বামীকে ফিরিয়ে নিতে এসেছি। এই কথাগুলো শুনে রিমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রিমা ফিসফিস করে বলল, তুমি আমাকে ঠকাওনি তো আরিয়ান? আমি কসম করে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিয়ের মঞ্চে এখন আর ফুলের গন্ধ নেই, আছে সন্ধ্যের ভারী বাতাস। একটা ভুল, একটা রহস্য, একটা কাগজ, সবকিছু মিলিয়ে আজকের এই বিয়ে কি ভেঙে যাবে? পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে কেউ আর ঠান্ডা মাথায় ভাবতে পারছে না। চারিদিকে ফিসফিস, অপমান, সন্দেহ আর কান্নার মিশ্র শব্দ। ঠিক তখনই নীলা হঠাৎ করে ভেঙে পড়ার মতো মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, গলার স্বর কাঁপছে। নীলা ধীরে ধীরে উঠে আরিয়ানের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আপনি বলেন এখন আমার কি হবে? আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আজ সে সবার সামনে আমাকে অস্বীকার করছে। আমি সমাজের সামনে মুখ দেখাবো কিভাবে? মানুষ তো আমাকেই দোষ দেবে, বলবে মেয়েটাই চরিত্রহীন।
এই কথা শুনে চারপাশে থাকা মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস শুরু করলো। কেউ বলছে মেয়েটার সর্বনাশ হয়ে গেল, কেউ বলছে ছেলেরা এমনই হয়। নীলা এবার আরো কান্না জুড়ে দিল। যদি কালকে আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন তখন আমার সন্তানের দায় কে নেবে? তখন কি আরিয়ান এসে বলবে এই সন্তান তার, নাকি তখনও অস্বীকার করবে? এই কথা শুনে চারপাশে একসাথে হা হয়ে তাকালো সবাই। পরিবেশ যেন হঠাৎ আরো ভারী হয়ে গেল। রিমার মুখ সাদা হয়ে গেল, তার হাত কাঁপতে লাগলো। আরিয়ানের বাবা বিস্মিত আর রাগে কাঁপা গলায় বললেন, এসব কি বলছো তুমি? কি আজে বাজে কথা বলছেন আপনি? আমাদের মাঝে এমন কিছুই হয়নি। আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন। মিথ্যে? তাহলে এই বিয়ের কাগজ, এই ছবি, এগুলো কি? ছবি দিয়ে সব প্রমাণ হয় না। আর আপনি যে ইমোশনাল কথা বলে সবাইকে হাত করার চেষ্টা করছেন সেটা বন্ধ করুন। আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আপনি সবার সামনে নাটক করছেন। এই স্পষ্ট কথা শুনে চারিদিকে আবারও গুঞ্জন ছড়িয়ে গেল। কেউ বলল ছেলেটা এখন ভয় পেয়ে অস্বীকার করছে, কেউ আবার বলল মেয়েটা হয়তো ব্ল্যাকমেল করছে। রিমা কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল এক পা, তার বুকের ভেতর যেন কিছু ভেঙে যাচ্ছে। আরিয়ান, সত্যি বলো, এমন কিছু হয়নি তো? আমি কসম করে বলছি হয়নি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। নীলা হঠাৎ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। সে সবার সামনে তাকিয়ে বলল, দেখলেন বাবা, এখন সব দোষ আমার। আমি মেয়ে বলে সবাই আমাকে দোষ দেবে। আমার সম্মান, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেল। আরিয়ানের বাবা এবার গভীর দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকালেন। তার চোখে সন্দেহ, রাগ আর দ্বিধা। তিনি কঠিন গলায় বললেন, আরিয়ান, যদি এক ফোঁটাও সত্যি লুকায়ে থাকিস আজ বলে দে, পরে যেন আর কখনো শুনতে না হয়। বাতাস যেন ভারী হয়ে উঠেছে। রিমার চোখে অশ্রু, নীলার মুখে কান্নার আড়ালে অদ্ভুত এক দৃঢ়তা। আরিয়ান মাঝখানে দাঁড়িয়ে যেন শ্বাস নিতে পারছে না। আজকের এই বিয়ের মঞ্চে শুধু একটা সম্পর্কই না, 3টা জীবনের ভবিষ্যৎ ঝুলে আছে। বিয়ের মঞ্চের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু উত্তাপ যেন আরো বেড়ে চলেছে। কেউ বসে নেই, কেউ শান্ত না, সবার চোখে প্রশ্ন, সন্দেহ আর রাগের আগুন। আরিয়ান হঠাৎ করে বাবার সামনে গিয়ে দাঁড়ালো, তার চোখে পানি কিন্তু কণ্ঠে দৃঢ়তা। বাবা, বিশ্বাস করো, সব মিথ্যা। ওনাকে আমি চিনি মাত্র। এর বাইরে আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। কোনো বিয়ে হয়নি, কোনো বাসর হয়নি, কিছুই হয়নি। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তার গলা স্বর কাঁপছে, কিন্তু কথাগুলো স্পষ্ট। সে যেন মরিয়া হয়ে বাবার বিশ্বাসটা ফিরে পেতে চাইছে। নীলা হঠাৎ মাথা তুলে তাকালো, তার চোখে যেন আগুন আর জল একসাথে। শোনো, তুমি এত সহজে অস্বীকার করে দিচ্ছ? আমাদের বাসরের রাতের কথা কি তুমি ভুলে গেছো? তুমি নিজ হাতে আমার মাথায় ওড়না তুলে দিয়েছিলে, বলেছিলে আমি তোমার স্ত্রী। এই কথা শুনে চারিদিকে যেন বজ্রপাত হলো। আরিয়ান রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কী সব বলছেন আপনি? বিয়ে করলাম না আর বাসর হয়ে গেল? আজে বাজে কথা বলবেন না। আমি কোনো দিন আপনার সাথে একা পর্যন্ত থাকিনি। নিমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল, তার চোখে জল জমে কাঁপছে। বাসর? নীলা মুখ ঢেকে আবার কান্না শুরু করলো। সে আবার সবাইকে বোঝাতে চেয়ে বলল, আমি তো মেয়ে মানুষ, আমার মুখ দিয়ে কি সব বলাতে চাও? আমি কি নিজের সম্মান নিজে নষ্ট করতে এসেছি? যদি কিছু নাই হতো আমি কি এমন কথা বলতাম? তার কান্না শব্দে আশেপাশের কিছু মহিলা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। আরিয়ানের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এটা কি হচ্ছে আল্লাহ? কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে পারছি না। আরিয়ানের বড় ভাই দাঁড়িয়ে আছে চুপ করে, তার মুখে কঠিন ভাব। সে একবার আরিয়ানের দিকে তাকায়, একবার নীলার দিকে। আরিয়ানের ভাই ধীরে বলল, আরিয়ান, যদি সত্যি কিছু না হয়ে থাকে তাহলে এত প্রমাণ এলো কোথা থেকে? আমি জানি না ভাইয়া, হয়তো কেউ ইচ্ছে করে করেছে। আমরা কি খেলনা নাকি? এত বড় অপমানের পরেও বিয়ে হবে ভেবেছ? আমার মেয়েকে নিয়ে তোমাদের পারিবারিক নাটক চলবে না। এই ছেলের সাথে বিয়ে হবে না। বউ আছে, বাসর করেছে, এমন ছেলের সাথে বিয়ে দেওয়া মানে আমার বোনের ভবিষ্যৎ নষ্ট করা। ভাইয়া প্লিজ, আরিয়ান এমন না। চুপ করো রিমা, এখন আর আবেগের সময় না। চারিদিকে শুধু উত্তেজনা। আরিয়ান মাঝখানে দাঁড়িয়ে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তার একদিকে বাবার সন্দেহ, ভাইয়ের দ্বিধা, অন্যদিকে রিমের পরিবারের রাগ আর অপমান, আর মাঝখানে দাঁড়িয়ে নীলার কান্না ভেজা মুখে কিন্তু চোখের গভীরে অদ্ভুত এক স্থিরতা। সে ধীরে ধীরে বলল, আমি কোথাও যাব না, আমার স্বামী আমাকে স্বীকার না করা পর্যন্ত।
এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বাতাসে এখন শুধু উত্তেজনার গন্ধ, কারো মুখে হাসি নেই, শুধু চাপা গুঞ্জন আর ক্ষোভ। বিয়ের মঞ্চে সাজানো ফুলগুলো যেন উপহাস করছে এই ভাঙা মুহূর্তকে। হঠাৎ করেই আরিয়ানের বাবা সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, তার মুখ শক্ত চোখে সিদ্ধান্তের ছাপ। কাজী সাহেব, এত কথা আর শুনতে চাই না। যদি কাগজে কলমে বিয়ে হয়ে থাকে তাহলে আজই সবার সামনে আবার নিয়ম করে বিয়ে পড়িয়ে দেন। আমার ছেলে যদি ভুল করে থাকে আজই তার দায়িত্ব নিতে হবে। এই কথা শুনে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কে বলছে ঠিক সিদ্ধান্ত, কে বলছে জোর করে বিয়ে কি করে হয়। আরিয়ান যেন বিশ্বাসই করতে পারছে না। বাবা তুমি কি বলছো? আমি কোনো বিয়ে করিনি। আমি রিমাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। তার গলা স্বর কাঁপছে, কিন্তু ভালোবাসার ঘোষণা স্পষ্ট। রিমা ভেঙে পড়ে কান্নাই শুরু করলো, তার সাজগোজ করা মুখে অশ্রুর রেখা। আঙ্কেল প্লিজ এমন করবেন না। আরিয়ান আমাকে ভালোবাসে, আমরা 2 বছর ধরে একসাথে আছি। ভালোবাসা দিয়ে সব মাপা যায় না রিমা। যদি সত্যি আগে বিয়ে হয়ে থাকে তাহলে সে তোমাকে বিয়ে করতে পারে না। সমাজেরও একটা নিয়ম আছে। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু ঠোঁটে কোণে যেন অদৃশ্য এক তৃপ্তি। কাজী সাহেব দ্বিধায় পড়ে গেলেন। ব্যাপারটা খুব জটিল। যদি আগের বিয়ের কাগজ সত্যি হয় তাহলে নতুন করে কিছু করার আগে সেটা যাচাই করা দরকার। যাচাই পরে হবে, আগে আমার ছেলের দায়িত্ব তো ঠিক হোক। কখনো না, আমি জোর করে বিয়ে করব না। আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু রিমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি বিশ্বাস রাখো। আমি বিশ্বাস করি, কিন্তু যদি তোমার পরিবারই জোর করে? রিমার পাপা আর ভাই তখন রাগে লাল। রিমার পাপা রাগে চিৎকার করে বলল, আমাদের মেয়েকে অপমান করে আবার নাটক। এই বিয়ে এখানেই শেষ। আমরা 1 মিনিটও এখানে রিমাকে রাখবো না। কেউ কোথাও যাবে না, আজ এই মঞ্চেই সব সিদ্ধান্ত হবে। একদিকে বাবার কঠোর আদেশ, অন্যদিকে আরিয়ানের দৃঢ় স্বীকারোক্তি। আরিয়ান পিছিয়ে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি মরতে পারি, কিন্তু জোর করে বিয়ে করব না। তার চোখে অদ্ভুত এক জেদ। নীলা আবার কান্না জুড়ে দিল। সে ন্যাকা কান্না করে বলল, তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? পরিস্থিতি এখন বিস্ফোরণের দ্বার প্রান্তে। একটা সিদ্ধান্ত হয় যা 3টা জীবন বদলে দিতে পারে। এই মুহূর্তে ঝুলে আছে বাতাসে। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মুক্তি, ভালোবাসা, আবেগ সবকিছু হার মানছে এক অদৃশ্য চাপের কাছে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশ্বাস আটকে দেখছে বাবা ছেলের এই ভয়ঙ্কর মুখোমুখি অবস্থান। আরিয়ানের বাবা হঠাৎ করে বুক চেপে ধরে ভারী গলায় বললেন, আরিয়ান, আজ যদি তুমি এই মেয়েকে বিয়ে না করো তাহলে আমার লাশ দেখবি। আমার সম্মান আমি নিজের হাতে মাটিতে মিশতে দেব না। এই কথা যেন বজ্রপাতের মতো নেমে এলো সবার উপর। আরিয়ান হতবাক হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল বাবার দিকে। কি বলছো বাবা? এই সামান্য মেয়ের কথা বিশ্বাস করে তুমি এত বড় কথা বললে? আমার কথা একবারও বিশ্বাস করলে না? তার কণ্ঠে অভিমান, ক্ষোভ আর অসহায়তার মিশ্রণ। বাবা কঠিন স্বরে বললেন, সামান্য বলছো? একজন মেয়ের সম্মান সামান্য না। যদি সে তোমার স্ত্রী হয় তাহলে তাকে সম্মান করতে শেখো। স্ত্রী না ও, আমি ওকে বিয়ে করিনি। ও শুধু মিথ্যা বলছে। তাহলে এখন হবে, আজ এই মঞ্চেই হবে। সমাজের সামনে যা শুরু হয়েছে তা শেষও আজ হবে এইখানেই। কাজী সাহেব প্রস্তুত হন। এই ঘোষণা শুনে রিমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সে দৌড়ে এসে আরিয়ানের হাত আঁকড়ে ধরল। না, এটা হতে পারে না। আরিয়ান, কিছু বলো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে। তার চোখে কাজল মিশে গড়িয়ে পড়ছে অশ্রুর সাথে। সাজানো কোণের মুখে এখন শুধু অসহায়তা। আরিয়ান বাবার দিকে তাকিয়ে রইল। তার সামনে 2টা পথ, একদিকে বাবার প্রাণের হুমকি, অন্যদিকে নিজের ভালোবাসা। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। মুহূর্তটা যেন থমকে গেল। আরিয়ান ভাঙ্গা গলায় বলল, ঠিক আছে, যদি আমার অস্বীকারে তোমার জীবন চলে যায় বাবা, তাহলে আমি রাজি। এই কথা শুনে চারপাশে চাপা গুঞ্জন উঠল। রিমা যেন মাটিতে বসে পড়ল। তুমি রাজি হয়ে গেলে? ক্ষমা করো রিমা। কাজী সাহেব সামনে এসে বসে পড়লেন। নীলা মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার চোখের কোণে অদ্ভুত এক ঝিলিক। কাজী ধীরে ধীরে প্রশ্ন শুরু করলেন, কনে নীলা, আপনি কি আরিয়ানকে স্বামী হিসাবে কবুল করছেন? কবুল। 3বার কবুল উচ্চারণের পর চারপাশে নিস্তব্ধতা। কাজী এবার আরিয়ানের দিকে তাকালেন।
বর আরিয়ান, আপনি কি নীলাকে স্ত্রী হিসাবে কবুল করছেন? আরিয়ান চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রিমার কান্নার শব্দ তার কানে বাজছে। বাবার কাঁপা শ্বাস তার পাশে। ধীরে, খুব ধীরে সে বলল, কবুল। একবার, তারপর দ্বিতীয়বার, তৃতীয়বার শব্দটা বের হতে তার গলা শুকিয়ে গেল। অবশেষে সে বলল, কবুল। এই দুটি শব্দের সাথে সাথে রিমার 2 বছরের ভালোবাসা যেন ভেঙে চুরমার হয়ে গেল। মঞ্চের আলো এখনো জ্বলছে, কিন্তু কারোর চোখে আর সেই আলো নেই। আজ একটি জোর করে নেওয়া সিদ্ধান্ত 3টি জীবনের ভাগ্য বদলে দিল। কাজী শেষ ঘোষণা শোনার পরও বিয়ের মঞ্চে কেউ তালি দেয়নি, বরং চারিদিকে এক ধরনের চাপা শোক নেমে এলো। আনন্দের বদলে আজ এখানে কেবল অপমান, কান্না আর ভাঙা স্বপ্নের স্তূপ। আরিয়ানের বাবা গভীর শ্বাস ফেলে চারপাশে তাকালেন। চলো, এমনিতেই ওনাদের মান সম্মান নষ্ট হয়েছে, এখানে আর থাকার দরকার নেই। যত কম সময় থাকি ততই ভালো। তার কণ্ঠে ক্লান্তি, রাগ আর অস্বস্তির মিশ্রণ। রিমা তখনও দাঁড়িয়ে আছে এক কোণে, তার সাজানো হাত কাঁপছে। চুড়িগুলো শব্দ করে কাঁপনের সাথে চোখের কাজল মিশে গিয়েছে অশ্রুতে। আরিয়ান ধীরে ধীরে রিমার সামনে এসে দাঁড়ালো। চারপাশে সবাই থাকলো, সেই মুহূর্তে যেন তারা একা। আরিয়ান নিচু গলায় বলল, পরিস্থিতি যাই হোক রিমা, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে আজ আমাকে এভাবে একা ফেলে যেতে না। তার গলা ভেঙে গেল কান্নায়। আরিয়ান কিছু বলতে গিয়েও থেমে গেল। সে জানে এখন কোনো কথা এই ক্ষত সারাতে পারবে না। অবশেষে আরিয়ানদের পরিবার গাড়িতে উঠল। নীলা চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না, শুধু গাড়ির চাকার শব্দ আর মাঝে মাঝে দীর্ঘশ্বাসের আওয়াজ। আরিয়ান জানালার বাইরে তাকিয়ে আছে। অন্ধকার রাস্তার আলো আর তার চোখে এসে পড়ছে, কিন্তু তার ভেতরে অন্ধকার, কেউ দেখতে পাচ্ছে না। নীলা একবার তাকালো তার দিকে, কিন্তু কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামাতে আরিয়ান সবার আগে নেমে গেল। কারো দিকে না তাকিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। বাড়ির ভেতরে তখন প্রস্তুতি ছিল বউ বরণের। আরিয়ানের মা, কিছু খালাফুপু, আত্মীয়রা শাড়ি পরে থালা হাতে দাঁড়িয়ে আছে। সবার মুখে হাসি, কৌতূহল, নতুন বউকে দেখার অপেক্ষা। কিন্তু গাড়ি থেকে যখন নেমে এলো অন্য এক মেয়ে, সবাই হতভম্ব হয়ে গেল। আরিয়ানের মা বিস্ময়ে বলেন, এই মেয়েকে, রিমা কোথায়? চারিদিকে ফিসফিস শুরু হয়ে গেল। আরিয়ানের বাবা ভারী গলায় বলেন, যা হওয়ার হয়ে গেছে, পরিস্থিতি খারাপ হয়েছিল। এই মেয়ে এখনই আমাদের ঘরের বউ। তিনি সংক্ষেপে পুরো ঘটনাটা বলেন। সব শুনে আরিয়ানের মা অবিশ্বাসে মাথা নাড়ালেন। আমার আরিয়ান এমন করতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। আমার ছেলে মিথ্যা বলবে না। তার চোখ ভিজে উঠল। আরিয়ানের বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভুল হোক বা না হোক, এখন যা হয়েছে তা মেনে নিতে হবে। সমাজের সামনে কথা দেওয়া হয়েছে, এখন বউ বরণ করো। আত্মীয়দের মুখে কৌতূহল, সন্দেহ আর চাপা গুঞ্জন। নীলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা থালা তুলে নিলেন। দ্বিধায় ভরা হাতে বউ বরণের আচার করলেন, কিন্তু সেই শব্দে আনন্দ নেই, আছে কেবল অস্বস্তি। এই বাড়িতে আজ যে বউ এলো তাকে কেউ মন থেকে স্বাগত জানাতে পারল না। বউ বরণে সব আনুষ্ঠানিকতা শেষ হলো। বাড়ির ভেতরে বাতাসে অদ্ভুত এক অস্বস্তি রয়ে গেল। হাসি নেই, খুনসুটি নেই, আত্মীয়দের মিষ্টি ঠাট্টা নেই। সবকিছু যেন জোর করে এক আয়োজন। নীলাকে আরিয়ানের মা আর ভাবি হাত ধরে ভেতরে নিয়ে এলেন। ড্রয়িং রুমের মাঝখানে বড় সোফায় বসতে দিলেন তাকে। তার মাথায় ঘোমটা একটু সরে গিয়েছিল, ভাবি সেটাকে ঠিক করে দিল। বসো, পানি খাও। এত কিছু হয়ে গেছে, তুমি নিশ্চয়ই খুব টেনশনে আছো। নীলা মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে কি চলছে কেউ বুঝতে পারছে না। এদিকে আরিয়ান একদম কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যেই বাথরুমে শাওয়ারের শব্দ ভেসে এলো। ঠান্ডা পানি তার মাথা থেকে ঝরে পড়ছে, কিন্তু তার ভেতরের আগুন যেন কিছুতেই নিভছে না। তার বুকের ভেতর জমে থাকা রাগ, অপমান আর অসহায়তা যেন পুরো শরীর জ্বালিয়ে দিচ্ছে। সে দেওয়ালে খুশি মারতে মারতে ফিসফিস করে বলল, কেন কেন এমন হলো? অনেকক্ষণ পর বাথরুমে দরজা খুললো। ভেজা চুল, লালচে চোখে আরিয়ান বেরিয়ে এলো। ঠিক তখনই দরজায় করা নাড়া শব্দ। মা ধীরে ধীরে ভিতরে ঢুকলেন। মায়ের চোখে দুশ্চিন্তা স্পষ্ট। এসব কিভাবে হলো বলতো? তুই তো রিমাকে ভালোবাসিস, তাহলে হঠাৎ করে এমন বিয়ে? জানি না মা, আমি নিজেও বুঝতে পারছি না উনি এসব কেন বলল, কেন এমন প্রমাণ দেখালো। কিন্তু বিশ্বাস করো, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার কণ্ঠে ক্লান্তি আর ভাঙা আত্মবিশ্বাস। মা ধীরে ধীরে ছেলের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন।
যা হওয়ার হয়ে গেছে বাবা। কখনো কখনো মানুষ চাইলেই সবকিছু ঠিক করতে পারে না। এখন যেটা হয়েছে সেটা মেনে নেওয়াই ভালো। সংসার মানে দায়িত্ব। কখনো না মা, আমি কিছুতেই কোনো মিথ্যাবাদীকে মানব না। আমি যদি দোষী হতাম তাহলে চুপ থাকতাম, কিন্তু আমি জানি আমি নির্দোষ। সমাজের সামনে বিয়ে হয়ে গেছে বাবা, এখন সবকিছু অস্বীকার করলে আরো ঝামেলা হবে। ঝামেলা হলেও হোক, আমি মিথ্যার সাথে আপোষ করব না। সত্যিটা বের করেই ছাড়বো। মা ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছেন এই ছেলের ভিতরে আগুন জ্বলছে। বাইরে বসে আছে নতুন বউ নীলা, তার ভেতরে নিজের রুমে দাঁড়িয়ে আছে এক ক্ষুব্ধ স্বামী যে মনে মনে এই বিয়েকে মেনে নিতে প্রস্তুত না। এই সংসার কি আদৌ শুরু হবে? ঘরের ভেতরে ভারী নীরবতা। বাইরের আত্মীয় স্বজনের চাপা গুঞ্জন ধীরে ধীরে মিলিয়ে গেছে। সবাই বুঝে গেছে আজকের রাতটা অন্যরকম। কিছুক্ষণ পর আরিয়ানের ভাবি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো। তার পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে নীলা, লাল শাড়ি কিন্তু মুখে কোনো উজ্জ্বলতা নেই। আরিয়ান, নীলাকে নিয়ে এলাম, এখন যা হয়েছে সেটা মেনে নিয়েই শুরু করো। আরিয়ান এক ঝলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তার চল শক্ত হয়ে আছে। উনাকে নিয়ে যান, আমি ওনার সাথে এক রুমে থাকতে পারবো না। তার কণ্ঠে এমন এক ঘৃণা আর রাগ যা শুনে নীলার বুক কেঁপে উঠল। ভাবি অবাক হয়ে পড়ল। এসব কি কথা? বিয়ে হয়েছে, বউ মানবে না সেটা হয় নাকি? সংসার করতে হলে এক রুমেই থাকতে হয়। সংসার? এটা সংসার না ভাবি, এটা জোর করে চাপিয়ে দেওয়ার নাটক। উনি সব নাটক করেছে, মিথ্যাবাদী মহিলা। এই কথা শুনে নীলা মাথা তুলল। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে চুপ। ঠিক তখনই আরিয়ানের বাবা দরজায় এসে দাঁড়ালেন। আমি কোনো নাটক দেখতে চাই না, যা হয়েছে তা মেনে নিতে হবে। বড় বৌমা, নীলাকে রেখে চলো। তার গলায় এমন এক কঠোরতা যে কেউ তার প্রতিবাদ করতে সাহস পেল না। ভাবি একবার আরিয়ানের দিকে তাকালো, তারপর নীলার হাত ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। মা দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। যা হয়েছে তা নিয়ে আর কথা বাড়াবি না। মেয়েটা এখন এই বাড়ির বউ। তারপরও তিনি ধীরে ধীরে দরজা ঠেলে দিলেন। ঘরে এখন শুধু দুজন মানুষ, একজন জোর করে আনা স্ত্রী, আরেকজন রাগে আগুন হয়ে থাকা স্বামী। আরিয়ান পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তার মুঠো এতটাই শক্ত করে বাঁধা যে হাতের শিরা ফুলে উঠেছে। সে হঠাৎ ঘুরে পড়ল। এই বিয়ে আমি মন থেকে মানি না। আপনি যা করেছেন তার জন্য একদিন জবাব দিতে হবে। আমি কিছু ভুল করিনি, আমি শুধু আমার অধিকার চেয়েছি। অধিকার? মিথ্যা দিয়ে অধিকার পাওয়া যায় না। ঘরে বাতাসে আগুনের মতো উত্তাপ। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু এই ঘরে শুরু হচ্ছে এক নতুন ঝড়। আজকের রাত তাদের বাসর রাত না, এটা সত্যি আর মিথ্যার যুদ্ধের প্রথম রাত। ঘরে দরজা বন্ধ, বাইরে রাত নেমে গেছে, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে, একজন জেদে অটল, আরেকজন রাগে ফুঁসছে। নীলা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে আর কান্না নেই, আছে এক অদম্য জেদ। যাই বলো না কেন, আমার অধিকার আমি ছাড়বো না। এই বিয়ে হয়েছে সমাজের সামনে হয়েছে, তুমি চাইলেই আমাকে মুছে ফেলতে পারবে না। অধিকার? আপনি অধিকার কথাটা মুখে নিচ্ছেন কিভাবে? আপনি নির্লজ্জ মহিলা। আগে কখনো ভাবিনি আপনি এতটা খারাপ হতে পারেন। মুখ সামলে কথা বলো, আমি তোমার স্ত্রী। আপনার সাথে এর থেকে ভালো কথা বলতে পারবো না। খারাপ মহিলা কোথাকার। নাটক করে মিথ্যে প্রমাণ বানিয়ে একটা সংসার ভেঙে দিলেন। এই কথাগুলো যেন তীরের মতো গিয়ে বিঁধল নীলার বুকে। হঠাৎ করে নীলা এগিয়ে এলো। এক মুহূর্তের মধ্যে সে আরিয়ানের গলা চেপে ধরল। তার চোখে জেদ আর ক্ষোভের ঝড়। আমাকে খারাপ বলার আগে নিজের দিকে তাকাও। তুমি আগে সামনে আমাকে, তুমি সবার সামনে আমাকে অস্বীকার করেছো। এখন আমি তোমাকে বুঝিয়ে দেব আমি কে। এ বলে সে আচমকা আরিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘর নিস্তব্ধ, মুহূর্তটা যেন জমে গেল। কিন্তু পরের সেকেন্ডে আরিয়ান ঝাঁকিয়ে তাকে দূরে সরিয়ে দিল। কি করছেন আপনি? সাহস কিভাবে হলো আপনার? জোর করে বিয়ে করে থামেননি, এখন আবার এসব? স্বামীর কাছে স্ত্রী এমন করলে দোষ কোথায়? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর কখনো এভাবে ছোঁয়ার চেষ্টা করবেন না।
ঘরের ভেতর উত্তাপ আরও বেড়ে গেল। আরিয়ান পেছন ফিরে দাঁড়িয়ে দেওয়ালে খুশি মারল। তার বুকের ভেতর জমে থাকা অপমান আর ক্রোধ যেন বিস্ফোরিত হতে চাইছে। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এখনও সেই জেদ। ঘরের বাতাসে উত্তেজনা আর রাগের দহন, চারপাশে নীরবতা, কিন্তু দুজনের মধ্যে যেন আগুনের ঝড়। নীলা ধীরে ধীরে পেছন হাঁটে, চোখে জেদ আর ঠোঁটে তীক্ষ্ণতা নিয়ে আরিয়ানের দিকে তাকালো। যতই অস্বীকার করো, যতই পালাতে চাও, পারবে না, তোমাকে আমার সাথে থাকতে হবে। আরিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে রইল, গলা স্বর কাঁপ, কিন্তু রাগে তা আরও তীক্ষ্ণ। জোর করে কয়দিন রাখতে পারবেন? আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেননি, হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে এসব করছেন। আমিও দেখি কতদিন আপনি জোর করতে পারেন। নীলার চোখে আগুন জ্বলে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, আর তার গলায় কাঁপন, মুখে দৃঢ়তা। এত সহজে মুক্তি নেই তোমার। মুহূর্তটা স্থির হয়ে গেল। ঘরের চারপাশে বাতাসে চাপা গুঞ্জন যেন দুজনের মধ্যকার যুদ্ধের আগুনের প্রতিধ্বনি। আরিয়ান পিছনে হটে দেওয়ালে আসছে পড়ল, তার চোখ লাল, গলা ফেটে আসছে রাগে। রুমের বাতাস এখনো উত্তাপ আর চাপা রাগে ভরা। বাইরের রাত গভীর, কিন্তু ভেতরে যেন ঝড়ের আগমন। নীলা ধীরে ধীরে খাটের দিকে এগোলো, তার পা থমকে গেল না। একটি শক্তি তার ভেতর থেকে বলছে সে থেমে থাকবে না। নীলা শুয়ে পড়ল খাটে, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদম্য জেদ। আরিয়ান দেওয়ালের পাশে দাঁড়িয়ে হাত বেঁধে রাগে ফুঁসছে, তার কণ্ঠে বিরক্তি আর হতাশা একসাথে। আমার জীবনকে আপনি নরকে পরিণত করেছেন, এখন কি রুমও দখল করতে চান? আমার অধিকার সব কিছুরই, ঘরে বাইরে, এই বাড়ির প্রতিটা জায়গা, সব জায়গা। তুমি বুঝবে না, কিন্তু আমার জায়গা এখানে। কিন্তু মনে কখনো জায়গা পাবেন না। ঘরের মধ্যে দুই প্রান্তে দাঁড়িয়ে দুজন মানুষ, একদিকে রাগে ফুঁসছে আরিয়ান, অন্যদিকে অদম্য জেদে শুয়ে আছে নীলা। সকাল হালকা আলো নিয়ে আসে, কিন্তু ঘরে এখনো রাতের উত্তেজনা ছাপ আছে। ঘরের এক কোণে নীরবতা, আরেকদিকে সবকিছু যেন আগের রাতের উত্তেজনা ধরে রেখেছে। আরিয়ান ঘুম থেকে উঠে চুপচাপ, চোখে ক্লান্তি, মুখে রাগের ছাপ। সে হালকা ফ্রেশ হয়ে বাইরে চলে যায়, কোনো কথা বলেনি, শুধু দরজা ধীরে ধীরে বন্ধ করে। নীলা কিছুক্ষণ পর চোখ খুলে ধীরে ধীরে ওঠে, তার পায়ে ধাপ। ঘরের মেঝেতে হালকা শব্দ ফেলে, কিন্তু ভেতরে জেদ কমেনি। নীলা নিচে নামলো, ভাবি তাকে দেখে হাসলো। আসো নীলা, রাতে তো কত ধকল গেল, নিশ্চয়ই ক্লান্ত, কিছু খাও। নীলার চোখে অল্প হাসি আঁকলো। সে ধীরে ধীরে টেবিলের দিকে এগোলো। টেবিলে গরম চা, ভাজি আর হালকা নাস্তা সাজানো। নীলা প্লেট হাতে নিয়ে বসতে চাইলে ভাবি হালকা কণ্ঠে বলল, আরিয়ান কই? ও সকালে বাইরে চলে গেছে, তুমি খেয়ে নাও। সকাল যেন ধীরে ধীরে সবাইকে ত্রাণ দিতে এসেছে। ঘরে হালকা আলো, কিন্তু রাতের উত্তেজনা এখনো বাতাসে আছে। নীলা টেবিলে বসে খেতে থাকে চুপচাপ, মুখে কোনো হাসি নেই, শুধু চোখে অদম্য জেদ আর ঠোঁটে অম্লমধুর সংযম। এদিকে আরিয়ানের বাবা ও ভাই এসে টেবিলে বসলো, তাদের চোখে এখনো কালকের অস্বস্তি। আরিয়ানের বাবা ধীরে ধীরে চামচ হাতে নিলেন। খাও নীলা, সব ঠিক আছে না? ভাইও কিছু বলতে চাইল, কিন্তু চোখে ভাব প্রকাশ। খাওয়ার সময় নীরবতা, মাঝে মাঝে ফিস ফিস, কেউ বেশি কথা বলছে না। নীলা শেষ করে প্লেট রেখে দিয়ে ধীরে ধীরে ওঠে। আমি উপরে যাচ্ছি। ছেলেটা সকালেই কোথাও গেল? এই প্রশ্নের উত্তর নেই, সবাই চুপচাপ। ঘরে আজ শুধুই চাপা উত্তেজনা। আরিয়ান বন্ধুদের কাছে চলে গেল, বন্ধুদের চোখে কৌতূহল আর বিস্ময় একসাথে। বন্ধু বলল, ভাই কাল কি হলো? এসব কি করে হলো? নীলা আপু এমন করলো কেন? জানি না, আমি জানি না কেন এমন হলো, আমার জীবন শেষ করে দিল। বন্ধুরা শুধু তাকিয়ে রইল, কেউ কিছু বলতে পারছে না। আরিয়ান চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, রিমা কেমন আছে কে জানে, সে ঠিক আছে কিনা কেউ তো জানে না। দিনের আলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে, কিন্তু আরিয়ানের মন এখনো অন্ধকারে ঢেকে গেছে। বন্ধুদের ঘরে বসে থাকা, কফি খাওয়ার শব্দ, সবকিছু আজ তার কাছে ফাঁকা মনে হচ্ছে। জীবনের সবই এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া হলো। তন্ময় চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ভাই রিমাকে ফোন করে দেখ, সে ঠিক আছে কিনা, কিছু খাচ্ছে কিনা, সবকিছু জানতে হবে। আরিয়ান চুপচাপ ছিল, তারপর হঠাৎ তার কণ্ঠে রাগ আর ব্যথা মিশে বের হলো। কোন মুখে কল দিব? আমি তোর বিশ্বাস ভেঙেছি। আমি নিজেই জানি আমি ওর জীবনে কত বড় ধ্বংস বয়ে এনেছি। তোর কোনো দোষ নেই ভাই, সব নীলা আপুর জন্য হয়েছে, ও সব কিছুর জন্যই এই পরিস্থিতি।
আরিয়ান চুপ করে বসে রইল, চোখে লালচে ভাব, গলায় এক অদ্ভুত কণ্ঠস্বর যা কেবল তার নিজের সাথে লড়াই করছে। আরিয়ান ধীরে ধীরে চিৎকার করতে করতে বলল, বন্ধুরা শুধু তাকিয়ে রইল। আমি কখনো ক্ষমা করব না ওনাকে, কখনো না। আমি কোনো দিন এসব ভুলবো না। কারো মুখে কোনো কথা নেই। আরিয়ান আজ শুধুই ক্ষুব্ধ আর ক্ষোভের আগুনে ভাঙ্গা। আরিয়ান এখনো তার রাগ আর হতাশার আগুনে ঝলসে যাচ্ছে। বন্ধুদের পাশে বসেও মনে শান্তি নেই। নিঃশব্দে সে ফোন হাতে তুলে নিল, ভাঙ্গা মন নিয়ে রিমা নাম খুঁজে পেল। হৃদয়ে ব্যথায় ভেঙে পড়ছে, চোখ লালছে। সে জানে কল করার একমাত্র কারণ রিমার কণ্ঠ শোনা, তাকে বোঝানো যে তার অনুভূতিগুলো এখনো ঠিক আছে। আরিয়ান নম্বর ডায়াল করলো, কল গেল, কিন্তু উত্তর দিল রিমার বাবা। তার কণ্ঠে আক্রোশ, রাগে আগুন ঝরে পড়ল। তুমি কখনো ফোন দিবে না রিমাকে? আমার মেয়ের জীবন এমনিতেই শেষ হয়ে গেছে। আরিয়ান মুখ উঁচু করে বলছে, গলা কাঁপছে, চোখে জল এসে উঠছে। একটু কথা বলতে দিন। আমি শুধু বলতে চাই, আমি রিমাকে কোনো কষ্ট দিতে চাইনি। ফোনের লাইন যেন টান টান হয়ে গেছে। রিমার বাবার কণ্ঠে রাগ আর আরিয়ানের কণ্ঠে ব্যথা। দুই প্রান্তের মধ্যে উত্তেজনা, অসহায়তা আর অভিমান মিলেমিশে এক অদ্ভুত চাপ তৈরি করেছে। রিমার পাপা রাগ আর আতঙ্ক মিশিয়ে চিৎকার করে বলেন, আরিয়ান, এবার একবার এমন কাজ করলে আমি তোমার জন্য কোনো জায়গা রাখবো না, বুঝেছো? আমি শুধু কথা বলার সুযোগ চাইছি, কিছু বোঝানোর চেষ্টা করছি। আমি রিমাকে বঞ্চিত করতে চাইনি। দুপুরের হালকা রোদ ঘরের ভেতর ঢুকছে, কিন্তু আরিয়ানের মন এখনো উত্তাপে আগুন হয়ে জ্বলছে। ফোন কেটে গেছে অনেক আগে। আরিয়ান ফোন রেখে গভীর শ্বাস নিল। হৃদয়ে ব্যথা জমে রইল। বাড়ি ফিরতে দেখা যায় নীলা গোসল করে বেরিয়েছে, ভেজা চুল, শরীর ঢেকে ব্লাউজ ও পেটিকেট পরা। ঘরের বাতাসে তার সৌন্দর্য যেন আরো স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু আরিয়ান কিছুতেই তার দিকে তাকাতে পারছে না। আরিয়ান দ্রুত দরজা বন্ধ করে বেলকনিতে চলে গেল, দৃষ্টি নিচু, গলা কাঁপছে রাগে। নীলা হালকা শাড়ি পরেছে। সে ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে এসে দাঁড়ালো, তার চোখে জেদ, মুখে হালকা হাসি। এই অবস্থা দেখেও চুপ কেন? কাছে আসো, আদর করো। একদম ন্যাকামি করবেন না। আপনার সাথে থাকা হচ্ছে না, দূরে যান। নীলা অচঞ্চল নয়। সে ধীরে ধীরে এগিয়ে এলো আরিয়ানের দিকে, দৃষ্টিপাত করে গলা জড়িয়ে ধরল। কেন সোনা, আমাকে কি সুন্দর লাগছে না, নাকি তোমার ভেতরে সমস্যা আছে? আরিয়ান রাগে আগুন হয়ে উঠল, তার চোয়াল শক্ত, চোখ লাল, গলা ফেটে আসছে। কারণ আপনি বাজে মহিলা। আমার রুচি হয় না আপনাকে কাছে যেতে। নীলা রেগে গেল, তার চোখে আগুন, ঠোঁটে দহন। হঠাৎ করে সে আরিয়ানের ঠোঁটে কামড়ে ধরে কিস করতে শুরু করলো। আরিয়ান পিছনে হেঁটে গেল, কিন্তু নীলা থেমে নেই। তার কণ্ঠে যে চোখে দহন, শরীর জড়ানো শক্তি, রুমের মধ্যে উত্তাপ আগুনের মতো। বাতাসে চাপা গরমে আর দুজনের মধ্যে যে তার রাগের টানাপড়ন। আরিয়ান সরে গেল, কিন্তু নীলা ধীরে ধীরে আরিয়ানের দিকে এগোলো, তার চোখে অদম্য জেদ, ঠোঁটে কোণে এক কুৎসিত হাসি। হঠাৎ করে নীলা আরিয়ানের ঠোঁটে ঠোঁট মিলে কিস করতে শুরু করলো। তার হাতে ধীরে ধীরে আরিয়ানের শার্টের বোতাম খুলতে শুরু হলো। আরিয়ান চোখ বড় বড় করে রাগ আর বিস্ময়ে বলে উঠল, কি করছেন আপনি? কিন্তু নীলা থামে না। সে হঠাৎ আরিয়ানের ঠোঁট কামড়ে ধরল। আরিয়ান দম বন্ধ হয়ে গেল, কিছু বলতে পারলো না। এক মুহূর্তে নীলা আরিয়ানের শার্ট খুলে ফেল। তার ঠোঁটে রাগ আর জেদ সব মিলেমিশে হয়ে গেল এক অনিয়ন্ত্রিত উত্তাপ। নীলা বুকে কিস করতে শুরু করলো। আরিয়ান চোখ বড় করে তাকিয়ে রইল, কিন্তু সে আর থাকতে পারছে না। তার রাগ ও ঘৃণায় আগুন মিশে যেন সবকিছু ধ্বংস করতে চাচ্ছে। নীলা তখন আরিয়ানের হাত ধরে টেনে নিয়ে বিছানায় শোয়ালো, আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। আরিয়ান রাগে গলা ফেটে চিৎকার করতে করতে ধাক্কা দিল। নির্লজ্জ মহিলা, লজ্জা করে না? জোর করে বিয়ে করে আবার এসব করছেন। আমাকে আটকাতে পারো না, আমি তোমার স্ত্রী। মানি না, দূরে থাকুন। রুমে এখনো উত্তেজনা, বাতাসে চাপা উত্তাপ। আরিয়ানের চোখ লাল, মন ভাঙা, শরীর জড়িয়ে রাগ আর অভিমান। নীলা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। নীলা একটু হেসে ধীরে ধীরে আবার এগিয়ে এসে আরিয়ানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিস করতে শুরু করলো। আরিয়ান এবার সরিয়ে দিয়ে বলল, এবার একটু শান্তি দিন। আমি মানতে পারছি না আপনাকে। না মানলেও আমার অধিকার। এই ঘরে, এই জীবনে, সব জায়গায় আমার অধিকার আছে। জোর করে অধিকার পাওয়া যায় না, এটা কেবল বিশ্বাস, সম্মান আর বোঝাপড়ার মাধ্যমে পাওয়া যায়। নীলা রেগে আবার কাছে এলো। আরিয়ান চোখ নামিয়ে স্থির হয়ে দাঁড়ালো, তার রাগ এবং অভিমান দুই প্রান্তে ঠেকে আছে। তুমি চাইলে আমার অধিকার মানো বা না মানো, কিন্তু আমি থেমে থাকবো না। আমি এখানে আমার জায়গা চাই।
ঘরে উত্তেজনার চাপ এখনো অচল, বাতাসে ঠেকছে রাগ, জেদ আর অধিকার সব মিশে এক অদ্ভুত টানা পড়েন। আরিয়ানের চোখ লাল, মন উত্তাপে ভরে ধীরে ধীরে রেগে ওয়াশরুমের দিকে চলে যায়। পিছনে শুধু নীলা। সে ধীরে ধীরে বিছানায় বসে, চোখে জেদ, মুখে অদ্ভুত এক হাসি, মনে মনে আছে প্রতিশোধের পরিকল্পনা। আরিয়ান ওয়াশরুমের মধ্যে পানি ছেড়ে রাগে ফুঁসতে লাগলো। কেন আমার জীবন নষ্ট করছেন নীলা? আমি তো রিমার সঙ্গে সুখী হতে পারতাম, আর আপনি কেন আমার সুখ কেড়ে নিলেন? আমি কি কখনো আপনার কোনো ক্ষতি করেছি? রুমের মধ্যে রাগ আর আবেগের গর্জন, ওয়াশরুমে পানির শব্দ আর আরিয়ানের কণ্ঠ মিলেমিশে ঘরের ভিতর উত্তাপ ছড়িয়ে দেয়। নীলা ধীরে ধীরে বিছানায় বসে, চোখে আগুন, মনে মনে বলল, সবকিছু শোধ তুলবো, ছাড়বো না তোমাকে। ঘরটি শুধু রুম নয়, এটি হলো দুই অদম্য মনের রাগ, জেদ, প্রতিশোধ এবং আবেগের লড়াই। আরিয়ান ওয়াশরুম থেকে বের হলো, তার চোখে এখনো রাগে লালছে, মন উত্তাপে জ্বলছে। নিঃশব্দে সে ধীরে ধীরে রুমের মধ্যে এগিয়ে আসে। নীলা তখন ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, চলো খেয়ে আসি। আপনি যান, আমি একাই চলে যাব। নীলা প্রথমে থাকলো না, ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কণ্ঠে হালকা তীক্ষ্ণতা। ঠিক আছে, আমার সঙ্গে এতটা কড়া ব্যবহার? আমি তোমার বাবাকে জানিয়ে দিব, এমন আচরণ চালিয়ে যাও। আরিয়ান চোখ একবার ঘুরিয়ে তাকালো, কণ্ঠে রাগ আর অভিমান মিশিয়ে পড়ল, ঠিক করছি, আপনি এসবেরই যোগ্য। মুহূর্তের মধ্যে আরিয়ান সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলো। নীলা হেসে ধীরে ধীরে তার পেছনে নামলো। দুপুরের আলো জানালা দিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকছে। ঘরের বাতাসে শান্তি, কিন্তু মনে অবিশিষ্ট উত্তেজনা ও ঝগড়ার আগুন এখনো জ্বলছে। আরিয়ান টেবিলের পাশে বসে, চোখে রাগ আর মুখে হতাশা। নীলা ধীরে ধীরে তার পাশে আসলো, কিন্তু মুখে অদম্য জেদ। মুহূর্তের মধ্যে ঘরের সব দৃষ্টি তাদের দিকে। এই ঘর শুধু খাবারের ঘর নয়, এটি হলো আবেগ, রাগ, অধিকার আর ঘনিষ্ঠতার এক অদ্ভুত মেলবন্ধন। দুপুরে খাবারের সময় আরিয়ানের বাবা খাবারের চামচ থামিয়ে তাকিয়ে বললেন, নীলামা, কোনো সমস্যা হচ্ছে না তো? বাবা, আরিয়ান এখনো আমাকে মেনে নিচ্ছে না, রাগ করে বসে থাকে সব সময়। আরিয়ানের বাবা আরিয়ানের পাশে বসে কণ্ঠে রাগ আর হতাশা মিশিয়ে বলেন, আরিয়ান, এসব কি শুনছি? বাবা, যে আমার জীবন নষ্ট করছে তার সাথে আমি কত ভালো ব্যবহার করব? মা ধীরে ধীরে চুপচাপ বসে আছে, তার কণ্ঠে হালকা উদাসীনতা আর অভিভাবকী নির্দেশ মিশে বললেন, বাবা, নীলা তো তোর বউ, ঝামেলা না করাই ভালো। ঘরের সমস্ত নজর এখন তাদের দিকে। দুপুরে খাবার শুরু হলো। ঘরের সবাই টেবিলের চারপাশে বসে, কিন্তু ঘরের মধ্যে অদ্ভুত নীরবতা। চোখের কোণে রাগ, অভিমান আর অধিকার সব মিলেমিশে ঘরের বায়ুকে চাপা উত্তাপে ভরিয়ে রেখেছে। সবার চুপচাপ খাওয়ার মধ্যে মনটা ভরে আছে অদ্ভুত আবেগে। কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু নিজের ভিতরে উত্তাপ নিয়েই খাচ্ছে। আরিয়ান ভেতরে রাগ নিয়ে চুপচাপ রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে সে দরজা বন্ধ করে বসে, মাথা ঢেকে নেয়, চোখ বন্ধ করে নিজের রাগ আর হতাশার আগুন সামলাচ্ছে। এদিকে নীলা বসে আছে পাশে। ভাবির চোখে মমতা, মুখে হালকা হাসি। ভাবি ধীরে ধীরে বলল, আরে নীলা, স্বামীর মন পেতে সারাক্ষণ কাছে কাছে থাকবে, একটু আদর করবে, দেখবে সব রাগ শেষ হয়ে যাবে। নীলা থেমে নেই। ভাবির কথা মনে মনে ভেবে সে কিছুটা শান্তি পেল, কিন্তু চোখে এখনো জেদ, মনটা এখনো অটল। বিকেলের দিকে নীলা ছাদে বসে শান্তির খোঁজে। হালকা বাতাস ধীরে ধীরে দোলা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভাবি ধীরে ধীরে উঠে আসে হাতে কফি নিয়ে। নীলা, বসে একটু কফি খাও, বাহিরে বাতাস ভালো লাগছে, মনটা হালকা করবে। বিকেলের রোদ হালকা হলেও ঘরের উত্তাপ কমেনি। ছাদের হালকা বাতাস বইছে। নীলা বসে আছে, চোখে সামান্য ক্লান্তি আর জেদ। ভাবি পাশে এসে কফি হাতে বসলো। নীলা, রেগে থেকো না, পরিবেশ উপভোগ করো, ভালো লাগবে। ঠিক আছে ভাবি, একটু শান্তি লাগছে। দুজন বসে আড্ডা দিতে লাগলো। হালকা হাসি, কথার মাঝে ধীরে ধীরে স্মৃতি, কলেজের দিনগুলো, যাত্রাপথের গল্প। নীলা, কিভাবে আরিয়ানের সঙ্গে পরিচয় হলো তোমার? ভার্সিটি থেকে ভাবি, সেখান থেকেই আমরা চেনা। আড্ডার মধ্যে হেসে খেলে তারা কিছুটা হালকা হলো, কিন্তু মনে আগুন এখনো জ্বলছে। সন্ধ্যা হতে নীলা রুমে চলে আসলো। চোখে পড়লো আরিয়ান ফোন হাতে বসে আছে, স্ক্রিনে রিমার ছবি। আরিয়ান, তুমি কি করছো? এখনো রিমার ছবি দেখছো? যা খুশি করব, আপনার কি? আরিয়ান, তোমার যত রাগই হোক, আমার অধিকার আমি ছাড়বো না। নীলা, জোর করে অধিকার পাওয়া যায় না, আমি মানতে পারছি না। আরিয়ান, তুমি সাহস কিভাবে পেলে বেডরুমে বসে প্রেমিকার ছবি দেখতে? আমার চোখের সামনে
এমন কি করে করো? আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে, চোখে রাগ আর অভিমান, কণ্ঠে উত্তেজনা। নীলা, আপনি যদি জোর করে আমার লাইফে না আসতেন, রিমা আজ আমার বউ হতো। নীলার চোখে আরও রাগ, মুখে জেদ আর ঠোঁটের হালকা হাসি। আর থামলো না। নীলা ধীরে ধীরে এগিয়ে তার কণ্ঠে জেদ নিয়ে বলল, আরিয়ান, এখন আমি তোমার বউ। রিমাকে ভুলে যাও। এই ঘর, এই জীবন আমার অধিকার। কখনো না নীলা, আপনার মতো মিথ্যাবাদীর জন্য আমি ওকে ভুলবো না। আমি জানি রিমা আমার জন্য কত মূল্যবান। রুমে উত্তাপ তুঙ্গে, বাতাস ভারী, ঘরের চারপাশে চাপা রাগ আর অভিমান। আরিয়ান ফোন বন্ধ রেখে খাটের পাশে বসে, চোখে রাগ আর কণ্ঠে হতাশা। নীলা ধীরে ধীরে তার কাছে এসে বলল, রিমা তোমার প্রেমিকা ছিল, আমি তোমার স্ত্রী। আরিয়ান হঠাৎ চুপচাপ হয়ে গেল, কিন্তু রাগ আর হতাশা এবং অভিমান চোখে ঝলসাতে লাগলো। নীলা, জোর করে বিয়ে করলেই স্ত্রী হওয়া যায় না। নীলা থেমে থাকলো না, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে জেদ, কণ্ঠে অদম্য আত্মবিশ্বাস। কিভাবে স্ত্রী হয়? কিভাবে স্ত্রী হয় বলো আমাকে? কি করলেই স্ত্রী বলা যায়? আরিয়ান পেছনে হেঁটে চোখ নামিয়ে কণ্ঠে রাগ মিশিয়ে বলল, দূরে যান। নীলা থেমে না থেকে কাছে এসে আরিয়ানের ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে কিস করতে শুরু করলো। এইভাবেই তো স্ত্রী হয়, আদর করলে। তুমি আমাকে অনেক আদর করো আরিয়ান। আরিয়ান রাগে আগুন হয়ে গেল, চোখ বড় করে হাত পেছনে সরিয়ে বলল, সরুন, যাই করুন না, কিন্তু আমি কোনোভাবেই মানব না। রুমে উত্তাপ তুঙ্গে, বাতাস ভারী, ঘরের চারপাশে রাগ আর মান অভিমান চলছে। নীলার আরিয়ানের মুখোমুখি দুই অদম্য মন একে অপরকে চ্যালেঞ্জ করছে। কেন মানবেন না আরিয়ান? কি কম আছে তোমার প্রেমিকার থেকে? কি আমি কম সুন্দর? আরিয়ান চোখ ভেজা রাগ আর হতাশা মিশিয়ে চিৎকার না করেও শান্ত কণ্ঠে বলল, সুন্দর বা অসুন্দর কিছু না নীলা, আপনি মিথ্যাবাদী। আমার জীবন নষ্ট করেছেন, সবার সামনে আমাকে অপমান করেছেন। নীলার চোখে আগুন জ্বলছে। ধীরে ধীরে সে আরিয়ানের দিকে এগিয়ে আসে, কণ্ঠে জেদ আর হতাশা একসাথে মিশিয়ে। আমি কি কম অপমানিত হয়েছি তোমার জন্য? সেটা কি তোমার মনে পড়ে না? সামান্য কারণে আমার জীবন নষ্ট করতে পারেন না নীলা। আপনি এতটা শক্তিশালী হয়ে ওঠেন কেন? অবশ্যই পারি। তুমি আমাকে অপমান করতে পারো, আমি কেন পারবো না? আরিয়ান এক মুহূর্তে থমকে গেল, চোখে আগুন শুকিয়ে ভিজে গেছে। সেই প্রতিশোধ নিতেই তো এমন করলেন আমার সঙ্গে। ঘরে বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। জানালা পর্দা হালকা দুলছে, কিন্তু রুমের ভেতরে আগুন জ্বলছে। দুজন মানুষ, দুই রকম জেদ, দুই রকম ক্ষত। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। নীলা চোখে তীব্রতা, ঠোঁট শক্ত করে চেপে সে সামনে দাঁড়িয়ে রইল। যা করেছি বেশ করেছি, একদম ঠিক করেছি। আরিয়ানের বুকটা যেন ধপ করে উঠল, চোখের আগ জমে বরফের মতো শক্ত হয়ে গেল। আমার চোখের সামনে থেকে যান, এখন সামনে থাকলে খারাপ কিছু হয়ে যাবে। নীলা এক চুলো সরল না, বরং আরো এক পা সামনে এগিয়ে এলো। যা খুশি করো, আমার কিছু যায় আসে না। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। আরিয়ান আচমকা পাশের টেবিলটা ধাক্কা মেরে সরিয়ে দিল। টেবিলের উপর রাখা গ্লাস মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। কেন করলেন আমার সাথে এমন? আমি কি করেছিলাম আপনার? সে আলমারির দরজা জোরে বন্ধ করলো, বিছানার পাশে ল্যাম্প ছুঁড়ে ফেলে দিল। রুমের ভেতর শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। রাগে তার বুক ওঠানামা করছে, চোখ লাল, চল সব ভাঙো, সব ভাঙো, কিন্তু যা ভেঙে গেছে সেটা আর জোড়া লাগবে না। তো নীলা দাঁড়িয়ে দেখছে, তার চোখেও আগুন, কিন্তু সে কাঁদছে না, বরং যেন ভেতরে কোথাও শক্ত হয়ে গেছে। রুমের ভেতর ভাঙ্গা কাচের শব্দ, দম বন্ধ করা নীরবতা আর দুইটা আহত অহংকার। এটা আর শুধু একটা বিয়ে নয়, এটা দুইটা ভাঙ্গা আত্মসম্মানের যুদ্ধ। একজন হারিয়েছে ভালোবাসা, আরেকজন হারিয়েছে সম্মান। রুমের ভেতর তাণ্ডব চালানোর পর আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না, বুকটা যেন দম বন্ধ হয়ে আসছে। রাগ, অপমান, হতাশা সব মিলিয়ে ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। সে দ্রুত পা ফেলে বেলকনিতে চলে গেল। রাতের হাওয়া মুখে লাগতে চোখ দুটো বন্ধ করে ফেল। আর হঠাৎ করে মনে পড়ে গেল 4 বছর আগের কথা। 4 বছর আগে যখন সবকিছু এত জটিল ছিল না, যখন জীবনটা ছিল সহজ, তখন নীলা ছিল একজন সিনিয়র, এর বেশি কিছু না। বিশ্ববিদ্যালয়ের সবুজ মাঠ, দুপুরের রোদ নরম হয়ে এসেছে, ক্যাম্পাসে ছেলে মেয়েদের ভিড়, হাসাহাসি, গল্প, আড্ডা। আরিয়ান তখন অনার্স 2য় বর্ষের ছাত্র। হাসি খুশি বন্ধুদের সাথে সারাক্ষণ আড্ডা দাও, ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্ন দেখা একটা সাধারণ ছেলে। নীলা
তখন চতুর্থ বর্ষের সিনিয়র, ক্যাম্পাসে পরিচিত মুখ, স্মার্ট, আত্মবিশ্বাসী, একটু রাগী স্বভাবের আর অদ্ভুত রকমের সুন্দরী। আরিয়ান তাকে চিনতে, প্রায় দেখতে করিডোর দিয়ে হেঁটে যেতে, কিন্তু কখনো কথা হয়নি। ক্যাফেটেরিয়ার সামনে বসে আছে আরিয়ান আর তার বন্ধু তন্ময়। চাহাতে দুজন গল্পে মশগুল। হঠাৎ তন্ময় কুনুই দিয়ে ধাক্কা দিল। দেখ দেখ, সিনিয়র নীলা আপু আজ শাড়ি পরে এসেছে, কি সুন্দর লাগছে না? আরিয়ান মাথা ঘুরিয়ে তাকালো। দূরে নীলা করিডোর দিয়ে হেঁটে আসছে, সাদা নীল শাড়ি, খোলা চুল, চোখে গম্ভীর ভাব, হাঁটার ভঙ্গিতেই যেন আত্মবিশ্বাস ঝরে পড়ছে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, খারাপ না, তবে একটু রাগী টাইপ মনে হয়। আরে রাগী হলে কি হয়েছে? রাগী মেয়েরাই তো প্রেমে পড়ার মতো সুন্দরী হয়। ধুর, আমি কিন্তু রাগী মেয়ের ধারে কাছেও যাই না, পরে না জানি কি ঝামেলা হয়। তাই নাকি? দেখিস একদিন এই রাগী মেয়েকেই নিয়ে তুই পাগল হবি। স্বপ্ন দেখো, আমি শান্ত টাইপের মেয়েই পছন্দ করি। তারা হাসতে লাগলো। তখন কেউ জানতো না ভাগ্য কতটা অদ্ভুত খেলা খেলতে যাচ্ছে। যে মেয়েকে দেখে মজা করে বলেছিল রাগী, সে মেয়ে একদিন তার জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে উঠবে। বেলকনিতে দাঁড়িয়ে আরিয়ান চোখ খুলল, ঠোঁটে তিক্ত হাসি ফুটল। তখন যদি জানতাম এই রাগী সিনিয়র একদিন আমার জীবনের সব কিছু উল্টে দেবে। রাতের বাতাস আরো জোরে বইতে লাগলো। অতীত ধীরে ধীরে দরজা খুলছে, বেলকনির ঠান্ডা হাওয়া ধীরে ধীরে মিলিয়ে গেল। বর্তমানটা ঝাপসা হয়ে গেল চোখের সামনে। আরিয়ান আবার ডুবে গেল 4 বছর আগে সেই দিনগুলোতে, যখন জীবনটা এত জটিল ছিল না, যখন ভালোবাসার মানে ছিল কল্পনা আর সিনিয়র মানে ছিল দূর থেকে সম্মান। ক্যাম্পাসের মাঠে বসে আছে আরিয়ান আর তন্ময়, চারপাশে আড্ডা, হাসাহাসি, কেউ গান গাইছে, কেউ আবার প্রেমিকের হাত ধরে হাঁটছে। দূরে করিডোর দিয়ে হেঁটে গেল নীলা। আজও সবার নজর তার দিকেই। তন্ময় হঠাৎ গম্ভীর গলায় বলল, ভাই শুনেছি নীলা আপুকে কেউ পটাতে পারে না, অনেকেই ট্রাই করেছে কিন্তু কেউ পাত্তাই পায়নি। সুন্দরী মেয়েরা এমনই হয় বন্ধু, একটু বেশি সুন্দর হলেই অহংকার আকাশ ছুঁয়ে ফেলে, তুই বুঝবি না। আরে না রে, আমার মনে হয় আপু তেমন না। বাইরে থেকে একটু রাগী মনে হয় ঠিকই, কিন্তু ভেতরে হয়তো মনটা ভালো। থাক, সিনিয়র নিয়ে রিচার্জ না করে পড়াশোনায় মন দে, আমাদের রেজাল্ট ঠিক রাখা জরুরি। তুই তো দেখি একদম সেফ প্লেয়ার, ভয় পাচ্ছিস নাকি? ভয় কেন পাবো, শুধু সময় নষ্ট করতে চাইছি না। সিনিয়রদের সাথে দূরত্ব থাকলেই ভালো, ঝামেলা কম। কিন্তু ভাই একটা কথা বলি, যদি কখনো আপু নিজে থেকে কথা বলে, তাহলে ভাববো পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। দুজনেই হেসে উঠল। তাদের হাসি শব্দ মিশে গেল ক্যাম্পাসের কোলাহলে। তখনও কেউ জানতো না যে মেয়েকে নিয়ে এত আলোচনা করছে সেই মেয়ে খুব শীঘ্রই তাদের জীবনের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। নীলা শুধু সুন্দরী না, সে ছিল আত্মসম্মানে ভরা, নিজের মতো চলা এক মেয়ে, যে কাউকে পাত্তা দেয় না বলে সবাই তাকে নিয়ে গল্প বানাতো। আরিয়ান তখনও ভাবতো, আমার সাথে এসবের কোনো সম্পর্ক হবে না। কিন্তু ভাগ্য চুপচাপ বসেছিল না। তন্ময় আবার বলল, ভাই একদিন কিন্তু আপু তোর সাথে কথা বলবি, তখন কিন্তু আমাকেই আগে জানাস। দিবা স্বপ্ন দেখা বন্ধ করো, আমার লাইফে শান্ত মেয়েই আসবে। সে জানতো না ঝড় কখনো অনুমতি নিয়ে আসে না, আর রাগী মেয়েরা কখনো কখনো সবচেয়ে গভীর ছাপ ফেলে যায়। অতীত তখনও সুন্দর ছিল, কোনো অপমান নেই, কোনো প্রতিশোধ নেই, শুধু দূর থেকে দেখা আর বন্ধুদের সাথে নির্দোষ আড্ডা। বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে। ক্যাম্পাসের রাস্তার দুই পাশে ছায়া পড়ে আছে, হালকা বাতাসে নীলা শাড়ির আঁচল ধীরে ধীরে নীলা হাঁটছে তার বান্ধবী মেহেরিনের সাথে। চোখ সোজা সামনে, মুখে গাম্ভীর চোখ, কিন্তু তার ভেতরে সবসময় একটা সচেতনতা কাজ করে। কে তাকাচ্ছে, কে ফিসফিস করছে, সবই সে বুঝতে পারে। মেহেরিন হঠাৎ কাঁধে হাত দিয়ে মুচকি হেসে বলল, নীলা, আমি কিন্তু প্রতিদিন লক্ষ্য করি ওই যে দুজন জুনিয়র ছেলেটা মাঠের পাশে বসে থাকে, ওরা তোর দিকেই তাকিয়ে থাকে, মনে হয় তোকে পছন্দ করে। নীলা থামলো না, হাঁটতে হাঁটতে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটলো। করতেই পারে, তাতে সমস্যা কোথায়? কেউ থাকলে আমি কি চোখ নামিয়ে ফেলবো? সমস্যা তো একটাই, তারা জুনিয়র, তুই কিন্তু 4th ইয়ার। নীলা একটু থামলো, আকাশের দিকে তাকালো একবার, তারপর শান্ত গলায় বলল, ভালোবাসা কি সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? অনুভূতি তো ক্লাস দেখে আসে না। ও মা, তুই তাহলে ওদের মধ্যে কাউকে পছন্দ করিস নাকি? নীলার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম ঝিলিক দেখা দিল। সে সেটা লুকাতে চাইলেও পুরোপুরি পারল না। তেমন কিছু না, তবে হ্যাঁ, আমাকে যে কেউ লক্ষ্য করছে সেটা আমি বুঝি। বুঝিস মানে?
ওই লম্বা ছেলেটা সবসময় বন্ধুদের সাথে হাসাহাসি করে, কিন্তু আমি পাশ দিয়ে গেলে একদম চুপ হয়ে যায়, ভান করে যেন কিছুই জানে না, কিছুই দেখছে না, অথচ চোখের কোণে তাকানোটা লুকাতে পারে না। তাই নাকি? তাহলে তো ব্যাপার সিরিয়াস। সিরিয়াস কিছু না, শুধু লক্ষ্য করেছি কেউ যদি দূর থেকে দেখে তাতে ক্ষতি কি? আমি তো কাউকে ডাকিনি। কিন্তু তোর চোখেও তো একটু একটু কৌতূহল দেখি আমি। কৌতূহল থাকতেই পারে, যে ছেলেটা সাহস করে সামনে আসে না, দূর থেকে শুধু তাকিয়ে থাকে, তার মধ্যে একটা সরলতা থাকে। দূরের মাঠের পাশে বসে আছে আরিয়ান আর তন্ময়। তারা এখনো জানে না যে যে মেয়েকে তারা দূর থেকে দেখে সেই মেয়ের মাঝে তাদের খেয়াল করে। নীলা সেই মেয়েও মাঝে মাঝে তাদের খেয়াল করে। নীলা হাঁটতে হাঁটতে একবার তাকালো মাঠের দিকে, চোখে পড়লো আরিয়ানের হাসি। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়লো। আরিয়ান তড়িঘড়ি করে অন্যদিকে তাকালো। নীলার ঠোঁটে অদৃশ্য হাসি ফুটে উঠল। নীলা মনে মনে বলল, ছেলেটা লাজুক, কিন্তু চোখে অন্যরকম কিছু আছে। সাবধান, কিন্তু জুনিয়ররা খুব তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যায়। আমি কাউকে স্বপ্ন দেখাই না, কিন্তু যদি কেউ নিজের ইচ্ছায় স্বপ্ন দেখে তার দায় তো আমার না। হাওয়া আবার বইল, শাড়ির আঁচল উড়ল অতীতে সেই নির্দোষ মুহূর্তগুলো যেখানে ভালোবাসা ছিল কেবল চোখে চোখ রাখা আর কথা না বলেও অনেক কিছু বোঝা। পরের দিন ক্যাম্পাসে অদ্ভুত এক খেলা শুরু হলো। চোখের খেলা, নীরবতা, খেলা অপ্রস্তুত করে দেওয়ার। নীলা আজ ইচ্ছে করে অন্যরকম, চোখে হালকা কাজল, ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। সে জানে কেউ একজন তাকে লক্ষ্য করে, আর আজ সে ঠিক করেছে দূর থেকে না, সামনে দাঁড়িয়ে দেখবে ছেলেটার প্রতিক্রিয়া। মাঠের পাশে বসে আছে আরিয়ান আর তন্ময়, হাসাহাসি চলছে, গল্প চলছে। হঠাৎ ছায়া পড়লো তাদের সামনে। আরিয়ান মুখ তুলে তাকাতে বুক ধক করে উঠল। নীলা দাঁড়িয়ে একদম সামনে। এই যে তোমরা সেকেন্ড ইয়ার না? আরিয়ানের গলা শুকিয়ে গেল। সে কখনো কল্পনা করেনি নীলা এভাবে সামনে এসে কথা বলবে। জি মানে হ্যাঁ আপু। আপু, আমি কি এত বুড়ো নাকি? তন্ময় হাসি চেপে রাখছে কষ্ট করে। আরিয়ান একেবারে লাল হয়ে গেছে। না না, মানে সিনিয়র তো, তাই বললাম। সিনিয়র হলেই আপু বলতে হবে এমন কোনো নিয়ম আছে? নাম ধরে ডাকতে পারো। এই কথাটা শুনে আরিয়ানের মাথা পুরোপুরি ঝিমঝিম করে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। নীলার ভীষণ ভালো লাগলো দৃশ্যটা। এই লাজুক অপ্রস্তুত হয়ে যাওয়া ছেলেটাকে দেখে তার ভেতরে অদ্ভুত আনন্দ কাজ করলো। এত চুপ কেন? আমাকে দেখলে কি কথা ভুলে যাও? না না আপু, মানে নাম ধরে ডাকতে বললেন তো, আমরা আসলে একটু শকড। শক্ত হওয়ার কিছু নেই, ক্যাম্পাসের সবাই সমান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে চলে গেল, কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকালো। আরিয়ান তখনও স্থির হয়ে বসে। তন্ময় কনুই দিয়ে ধাক্কা দিল। কি রে ভাই, কি চলে? তেমন কিছু না, খালি অন্যরকম ভাবিস। অন্যরকম না হলে তোর মুখ এমন লাল হলো কেন? গরম পড়ছে তাই। ভাই সাবধান, রাগী সিনিয়র কিন্তু তোকে খেলায় নামিয়ে দিয়েছে। আরিয়ান চুপ করে গেল। তার ভেতরে কেমন যেন অচেনা অনুভূতি, অপ্রস্তুত হওয়া, লজ্জা পাওয়া, আর সেই লজ্জা দেখে কারোর আনন্দ পাওয়া, এ যেন এক নীরব শুরু। দূরে করিডোরে দাঁড়িয়ে নীলা আবার একবার তাকালো। তার ঠোঁটে হাসি। সে মনে মনে বলল, ছেলেটা লাজুক, কিন্তু চোখে আগুন আছে, দেখি কত দূর যায়। ক্যাম্পাসের বাতাসে তখন বসন্তের গন্ধ, কিন্তু কারোর জীবনে সেই বসন্ত শুরু হচ্ছিল অদ্ভুত এক খেলায়, চোখের পাশে হাসির আড়ালে, আর ইচ্ছে করে অপ্রস্তুত করে দেওয়ার মধ্য দিয়ে। নীলা এখন আর লুকিয়ে তাকায় না। সে ইচ্ছে করে সামনে এসে দাঁড়ায়, ইচ্ছে করে কাছাকাছি বসে, ইচ্ছে করে এমন কথা বলে যাতে ছেলেটার গাল লাল হয়ে যায়। সেদিন লাইব্রেরির সামনে আরিয়ান দাঁড়িয়ে নোট দেখছিল, তন্ময় পাশে দাঁড়িয়ে গল্প করছে। হঠাৎ খুব চেনা একটা গন্ধ ভেসে এলো। আরিয়ান বুঝে গেল সে এসেছে। নীলা এসে একদম তার পাশে দাঁড়ালো, এতটাই কাছে যে আরিয়ানের কাঁধে কাঁধ লেগে গেল। কি পড়ছো এত মনোযোগ দিয়ে? কিছু না, মানে ক্লাস টেস্ট আছে। নীল একটু ঝুঁকে বইয়ের দিকে তাকালো। তার চুল গাল ছুঁয়ে গেল আরিয়ানের। আরিয়ান যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেল, চোখ নামিয়ে রাখলো, যেন তাকালে ধরা পড়ে যাবে তার ভেতরের অস্থিরতা। নীলা ইচ্ছে করে আরো কাছে এলো। ভয় পাও নাকি আমাকে? না, ভয় কেন পাবো? তাহলে এত লজ্জা পাও কেন? তন্ময় পাশে দাঁড়িয়ে সব দেখছে। সে কনুইতে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, ভাই সাহস রাখ, সিনিয়র নিজে এসে কথা বলছে, তুই এমন আচরণ করছিস কেন? চুপ কর, বাড়াবাড়ি করিস না। কি আমি কি এতই খারাপ যে কথা বললে সমস্যা? না, আপনি খারাপ না, আপনি মানে ভালো। ভালো? শুধু ভালো? ভাই স্পষ্ট করে বল, সুন্দরী। তুই চুপ থাকবি?
নীলা হালকা হাসলো, তার চোখে তখন এক ধরনের খেলা। সেদিন ক্যান্টিনে গিয়ে একই ঘটনা, খালি চেয়ার ফাঁকা থাকলো। নীলা গিয়ে বসলো আরিয়ানের পাশে, কাঁধে কাঁধ ছুঁয়ে। জুনিয়র, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো নাকি? আমি কেন এড়িয়ে চলবো? জানি না, কিন্তু তোমার চোখ অন্য কথা বলে। এদিকে একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল নীলার বান্ধবী। সে এসে নীলাকে আলাদা করে টেনে নিল। তুই কি করছিস সেগুলো? জুনিয়রের সাথে এভাবে ঘুরঘুর করছিস কেন? কি করেছি আমি? সবাই তো দেখছে। তোকে মানায় না এভাবে কারোর পেছনে থাকা। মন যা বলে তাই করছি। তুই কি ওকে পছন্দ করিস? নীলা একটু চুপ করে থাকলো, তার চোখে এবার দুষ্টমি নেই, আছে গভীরতা। পছন্দ না হলে ওকে লজ্জা পেতে দেখলে ভালো লাগে। সাবধানে থাকিস, খেলতে গিয়ে নিজেই পড়ে যাস না যেন। নীলা কিছু বলল না, দূরে তাকিয়ে দেখলো আরিয়ান তন্ময়ের সাথে দাঁড়িয়ে আছে। তন্ময় তখন বলছে, ভাই সিনিয়র তো স্পষ্ট সিগন্যাল দিচ্ছে, তুই একবার বলেই দেখ। না রে, ও সিনিয়র, ওর সাথে এসব মানায় না। তাছাড়া আমি সিনিয়র হিসেবে সম্মান করি, এর বাইরে কিছু না। ভালোবাসা কি সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? আরিয়ান চুপ করে গেল, কিন্তু তার চোখ বারবার খুঁজে নিল নীলাকে। ওদিকে নীলা দূর থেকে তাকিয়ে রইল, তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক রহস্যময় হাসি। সে জানে খেলা শুরু হয়েছে, আর এই খেলায় সে হারবে না। কিছুদিন কেটে গেছে, ক্যাম্পাসের আড্ডা, লাইব্রেরির সামনে দেখা, ক্যান্টিনে পাশাপাশি বসা, সবই যেন অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু অভ্যাসের ভিতরে নীরবে একটা অস্থিরতা জমেছিল নীলার মনে। সে খেলছিল ঠিকই, কিন্তু এই খেলার আড়ালে তার অনুভূতিটা আর হালকা ছিল না। সেদিন বিকালে ক্যাম্পাস প্রায় ফাঁকা, শেষ ক্লাস, রোদের রং নরম হয়ে এসেছে। আরিয়ান একা দাঁড়িয়েছিল ডিপার্টমেন্টের বিল্ডিং এর সিঁড়িতে। হঠাৎ নীলা এসে সামনে দাঁড়ালো। আজ তার চোখে দুষ্টামি নেই, সে খুব সিরিয়াস। তোমার সাথে একটু কথা আছে। জি আপু, বলুন। দেখো, এতদিন মজা করেছি, ইচ্ছে করে তোমাকে অপ্রস্তুত করেছি, কিন্তু আর পারছি না। এত নাটক করতে পারবো না আমি। আরিয়ান চুপ, তার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেছে। নীলা একদম সরাসরি তার চোখের দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি আরিয়ান। এক মুহূর্তে সময় থেমে গেল, পাখির ডাক থেমে গেল যেন। আরিয়ান যেন শুনো বিশ্বাস করতে পারছে না। সে ধীরে বলল, কি বললেন আপনি? আমি সিরিয়াস। তোমাকে ভালো লাগে না, ভালোবাসি। তোমার লজ্জা পাওয়া, তোমার চুপচাপ থাকা, তোমার ভদ্রতা, সবকিছু। আপু, এসব কি বলছেন? আমি তো কখনো এসব ভাবি নাই। তাহলে এখন ভাবো। না আপু, সরি। আপনাকে আমি খুব সম্মান করি, আপনি সিনিয়র, আপনি ভালো মানুষ, কিন্তু এইভাবে ভাবিনি কখনো। মানে আমি এসব পারবো না। আমি এখন পড়াশোনা নিয়ে ভাবছি, আর আপনি আমার আপু। আপু? আমাকে শুধু আপু ভাবো? হ্যাঁ, আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু ভালোবাসা না আপু, সেটা না। নীলার মুখের রং বদলে গেল। যে মেয়েটা এতদিন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এসেছে, আজ সে প্রথমবার থমকে গেল। নীলা ধীরে বলল, তাহলে এতদিন আমার দিকে যেভাবে তাকাতে, ওগুলো কি ছিল? তাকানো মানেই ভালোবাসা না আপু। মানুষ সুন্দর জিনিসের দিকে তাকায়, তাই বলে। সেদিন ক্যাম্পাসের আকাশে এক অদ্ভুত রকম পরিষ্কার ছিল, কিন্তু সেই পরিষ্কার আকাশের নিচে জমে উঠছিল এক ঝড়, অহংকারের, অপমানের আর ভাঙ্গা আত্মসম্মানের। নীলা দাঁড়িয়ে আছে আরিয়ানের সামনে, চোখে যে ছোটে কঠিন রেখা, সে অভ্যস্ত না শুনতে। আর আজ সেই নাই তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে ভালোবাসতেই হবে আরিয়ান। এভাবে বলেন কেন? ভালোবাসা কি জোর করে হয়? দরকার হলে জোর করব। চারপাশে তখন কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে ফিসফিস শুরু হয়ে গেছে। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল, জোর করবেন নাকি? হ্যাঁ, দরকার হলে তাই। এই কথা যেন আরিয়ানের ভেতরে জমে থাকা সব বিরক্তিকে এক মুহূর্তে বিস্ফোরিত করে দিল। আরিয়ান কঠিন গলায় বলল, যা পারেন করেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। এই ভালোবাসি না শব্দটা যেন নীলার অহংকারে আঘাত করল। চারপাশে কয়েকজন থেমে তাকিয়ে আছে। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়ে নীলা এগিয়ে এসে আরিয়ানের খুব কাছে দাঁড়ালো। এক সেকেন্ডের মধ্যে যা হওয়ার হয়ে গেল। নীলা আরিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। সবাই স্তব্ধ, মুহূর্তটা যেন জমে গেল। কেউ বিশ্বাস করতে পারছে না যে মেয়ের সামনে কেউ চোখ তুলে কথা বলে না, সে এমন কাজ করে বসেছে সবার সামনে। আরিয়ান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর ঠাস ক্যাম্পাসের বাতাস চিরে উঠল সেই শব্দ। আরিয়ান সবার সামনে নীলাকে থাপ্পড় মেরে দিল। চারপাশ নিস্তব্ধ, কেউ নড়ছে না, কেউ কথাও বলছে না। এ যেন অসম্ভব এক দৃশ্য, যার সামনে কেউ উচ্চস্বরে কথা বলে না। সেই নীলা আজ সবার সামনে অপমানিত। আরিয়ানের চোখে আগুন। ভালোবাসা মানে সম্মান, জোর করে কিছু পাওয়া যায় না।
সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘুরে চলে গেল। ভিড় ধীরে ধীরে সরে গেল, কেউ ফিসফিস করছে, কেউ অবিশ্বাসে তাকিয়ে আছে। নীলা দাঁড়িয়ে রইল স্থির, তার গাল লাল হয়ে উঠেছে থাপ্পড়ের চাপে, কিন্তু তার চোখে জল নেই। লজ্জা, অপমান, অহংকারের ভাঙ্গা শব্দ। ধীরে ধীরে সেই অপমান রূপ নিল হিংস্র এক নীরবতায়। নীলা মনে মনে বলল, আজ তুমি আমাকে সবার সামনে ছোট করলে আরিয়ান, এই অপমানের দাম তোমাকে দিতেই হবে। আমিও এর থেকে 1000 গুণ মানুষের সামনে তোমাকে অপমান করব। তার চোখে তখন আর ভালোবাসা নেই, আছে প্রতিজ্ঞা। সেদিন বপন হলো প্রতিশোধের বীজ। ভালোবাসা হারালো জায়গা, অহংকার নিল নিয়ন্ত্রণ। আর 4 বছর পর সেই বীজের ফলই আজ তারা ভোগ করছে। সেদিনের সেই ঘটনার পর কি হয়েছিল আরিয়ান আর জানে না, কারণ সে আর পেছনে তাকানি। পরের দিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, এই ক্যাম্পাস, এই অপমান, এই জটিলতা সব ছেড়ে চলে যাবে। কয়েক সপ্তাহের ভেতরে সে অন্য ভার্সিটিতে ট্রান্সফার হয়ে যায়। কেউ জানলো না ঠিক কেন, কেউ জানলো না তার ভেতরে অস্বস্তি, রাগ, অনুশোচনা। সে শুধু জানতো সে কাউকে অপমান করতে চায়নি, সে শুধু নিজের সীমা রক্ষা করেছিল। 4 বছর কেটে গেছে, কিন্তু আজ এই ঘরে দাঁড়িয়ে ভাঙ্গা গাছের টুকরোর দিকে তাকিয়ে সব আবার চোখের সামনে ভেসে উঠল। আরিয়ান বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই সামান্য কারণে আমার জীবন নষ্ট করলেন নীলা। আমার ভালোবাসাকে হারাতে হলো আপনার জেদের জন্য। তার বুকটা মোচড় দিয়ে উঠল। রিমার মুখটা ভেসে উঠল চোখের সামনে। যে মেয়েটা তাকে বিশ্বাস করেছিল, শেষ মুহূর্ত পর্যন্ত হাত ছেনি। ধীরে ধীরে সে রুমে ফিরে এলো। রুমের বাতি আধো অন্ধকার। নীলা বিছানায় কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে। শাড়িটা এলোমেলো, চুলগুলো মুখের উপর ছড়িয়ে আছে, মুখে শুকনো কান্নার দাগ। এ যেন সেই আগুনে জ্বলতে থাকা মেয়েটা না, এ যেন ক্লান্ত ভাঙ্গা একা একটা মানুষ। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার রাগ যেন একটু হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে এগিয়ে এসে সে শাড়িটা ঠিক করে দিল, চাদরটা টেনে ভালো করে গায়ে দিল, মাথার পাশে বালিশটা ঠিক করে দিল। নিজেও বুঝলো না কেন করলো, হয়তো মানবিকতা, হয়তো অভ্যাস। ঠিক তখনই ঘুমের ভেতর নীলা নড়ল। অবচেতনভাবে হাত বাড়িয়ে আরিয়ানের শার্ট চেপে ধরলো, তারপর ঘুম যেন কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম সোনা, তুমি বুঝলে না আমাকে। আরিয়ান থমকে গেল। তার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। এই কথাটা কি অভিনয় নাকি সত্যি? 4 বছর আগে সেই জেদি অহংকারী সিনিয়র কি সত্যি ভালোবাসতো? আরিয়ান ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। ভালোবাসা যদি সত্যি থাকতো তাহলে কি আজ এই পরিস্থিতি হতো? রাত আরো গভীর হলো। একই বিছানায় দুজন মানুষ, কিন্তু তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে 4 বছরের অভিমান, অপমান আর ভুল বোঝাবুঝি। এই ভালোবাসা কি কখনো সত্যি ছিল, নাকি সবই ছিল জেদের খেলা? রাতের ভারী অন্ধকারে কেটে ভোরের আলো যখন ধীরে ধীরে জানালার ফাঁক গলে রুমের ভেতর ঢুকলো, তখন দুজন মানুষ একই বিছানায়, কিন্তু তাদের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল। পাখির ডাক ভেসে আসছে দূর থেকে, হালকা বাতাসে পদ্মা তুলছে, সবকিছু শান্ত স্থির। হঠাৎ নীলা নড়ল। ধীরে ধীরে চোখ খুলতে সে থমকে গেল। তার হাত শক্ত করে জড়িয়ে আছে আরিয়ানের বুকের ওপর, মুখটা গুজে আছে তার কাঁধে। কয়েক সেকেন্ড সে চুপ করে রইল। গত রাতের কথা মনে পড়তে তার চোখে এক অদ্ভুত ছায়া নেমে এলো। সে কি সত্যি ঘুমের ঘরে এসব বলেছে? সে কি দুর্বল হয়ে পড়েছিল? নীলা ধীরে ধীরে মাথা তুলে আরিয়ানের মুখের দিকে তাকালো। ঘুমন্ত মুখটা শান্ত, রাগ নেই, তীব্রতা নেই, শুধু ক্লান্তি। এক মুহূর্তের জন্য তার বুকটা নরম হয়ে এলো। ফিসফিস করে বলল, তুমি এতটা কঠিন কেন আরিয়ান? তারপর খুব আস্তে সতর্কভাবে সে আরিয়ানের কপালে একটা হালকা চুমু দিয়ে উঠে পড়ল, চাদর ঠিক করে দিল। তারপর বাথরুমের দিকে হাঁটতে লাগলো। দরজা বন্ধ হওয়ার শব্দে আরিয়ানের চোখ খুলে গেল। সে স্থির হয়ে শুয়ে রইল কিছুক্ষণ, কপালে হাত রেখে ভাবতে লাগলো, নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? গত রাতের কথা কানে বাজছিল আরিয়ানের। আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম সোনা। তার বুকের ভেতর সন্দেহ আর প্রশ্নের ঢেউ উঠতে লাগলো। তাহলে মেহরিন যা বলেছিল সেটা? 4 বছর আগে একদিন ক্যাম্পাসের পেছনে করিডোরে মেহরিন তাকে থামিয়ে বলেছিল, নীলা তোমাকে নিয়ে সিরিয়াস না আরিয়ান, ও শুধু প্রেমের নাটক করতে চায়, তোমাকে ব্যবহার করবে ও, তারপর ফেলে দিবে। সেদিন সে বিশ্বাস করেছিল, হয়তো সেই কারণে নীলার প্রস্তাবকে আরো দৃঢ়ভাবে নাক বলেছিল। কিন্তু এখন সবকিছু কি তবে মিথ্যা ছিল? মেহরিন কি মিথ্যা বলেছিল? কিন্তু কেন বলবে? তার লাভ কি ছিল এতে? আরিয়ান চোখ বন্ধ করলো। যদি নীলা সত্যি ভালোবাসতো তাহলে সে এমন প্রতিশোধ নিত কেন? এভাবে জীবন নষ্ট করতো কেন? নাকি এই প্রতিশোধের পেছনে অন্য কোনো গল্প আছে? বাথরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। এই ঘরের ভেতর এখন শুধু সন্দেহের ছায়া। ভালোবাসা ছিল নাকি ভুল বোঝাবুঝি? আর সবচেয়ে বড় প্রশ্ন, 4 বছর আগে আসলে কে সত্য বলেছিল? সকলটা নরম আলোয় ভেজা। নীলা ফ্রেশ হয়ে উঠেই রুম থেকে বেরোলো। আরিয়ানও ফ্রেশ হয়ে বাইরের দিকে এগোচ্ছিল। বাড়ির বাইরে গিয়ে হালকা বাতাসে দাঁড়িয়ে একটু শান্তি খুঁজছে। আরিয়ান তার বন্ধুর পাশে গিয়ে দাঁড়ালো। হালকা রাগ আর বিভ্রান্তি মিশে আছে চোখে। ফিসফিস করে বলল,
ভাই 4 বছর আগে নীলার সাথে আসলে কি কিছু হয়েছিল? ও এত রেগে কেন আছে? তুই জানিস না আরিয়ান, সবই তো তোর জন্য হয়েছে। না তো, বল তাড়াতাড়ি। সবাই নীলাকে নিয়ে হাসাহাসি করত। সবাই বলতো প্রেম না হতেই কিস, প্রেম করলে তো বেডে চলে যেত। ছেলেরা খারাপ প্রস্তাব দিত, আমাদের বলতো ওর সাথে প্রেম করো, বেডে শান্তি পাবে। নীলাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এসব তো তুই একবারও আমাকে বলিস নাই কেন? হ্যাঁ, আরো বড় কথা বলি, ওর বান্ধবী মেহরিন, সে তো ওর বাবার নাকি দ্বিতীয় পক্ষের মেয়ে। কেউ জানতো না। ওর মুখোশ পরে নীলার ক্ষতি করতো সবসময়, যাতে নীলার কোনো ভালো না হয়। আরিয়ান ধীরে ধীরে সব বোঝা শুরু করলো। মেহরিনের কথা ছায়া তার সামনে চলছে। সবকিছু স্পষ্ট। নীলা যে 4 বছর ধরে এত অপমান সহ্য করেছে তা সে বুঝলো। আরিয়ান মনে মনে বলল, আমি তো সত্যি নীলাকে ভালোবাসতাম, কিন্তু মেহরিনের কথাতেই তো সরে এসেছিলাম। আমার জন্যই এত অপমান সহ্য করেছে নীলা। ভোরের হালকা রোদ আশ্রে পড়ছে বাইরে। আরিয়ান দাঁড়িয়ে ভাবছে, এই মেয়েটার চোখের আগুন, এই জেদ, এই অহংকার সবই তো সত্যি ভালোবাসার প্রতিফলন। এখন সে বুঝতে পারছে যে মানুষটাকে সবসময় অবজ্ঞা করেছে তার অন্তরে কত গভীর ভালোবাসা ছিল। আরিয়ানের বুকের ভেতর এক অদ্ভুত তপ্ত অনুভূতি নিয়ে হাঁটছে। হঠাৎ এক অদৃশ্য প্রতিশোধের ছায়া মাথায় আসে। নীলা, আমি সত্যিই ভুল করেছি। আর কোনো দিন তোমার সাথে এমন আচরণ হবে না। নীলা এক কোণে বসে ভাবছে। সকালের হালকা আলো তার চোখে পড়ছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। হৃদয় ভেঙে ভেঙে প্রতিটি স্মৃতি তার সামনে ঘুরছে। আরিয়ান, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? আমি তো জোর করে তোমাকে বিয়ে করেছি, কিন্তু এখন তো তুমি আমাকে ঘৃণা করছো। তার বুকের মধ্যে অদ্ভুত একদম বন্ধ করা ব্যথা বেড়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্ত যেন তাকে জানান দিচ্ছে যত সে চেষ্টা করুক আরিয়ানের কাছে সে কখনো শক্তিশালী হবে না। আমি জেদ করে বিয়ে করেছি, কিন্তু ওর সামনে আমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। আমার এই দুর্বলতা আমাকে আরো বেশি কষ্ট দেবে। নীলার চোখে জল জমে আসে। সে বুঝতে পারে যদি এখনই চলে যায় অন্তত নিজের কষ্ট কমানো সম্ভব। তার চেয়ে বরং এখনই চলে যাই। এভাবে এখানে থেকে শুধু কষ্টই পাবো। আরিয়ান আমাকে কখনোই মানবে না, তাহলে আমি শুধু আরো নিজেকে ভেঙে ফেলবো। নীলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাতটা শক্ত করে বিছানায় ধারে রাখা চাদরটা ধোলো। মনের মধ্যে এক অদ্ভুত তীব্রতা, যে তীব্রতা তাকে বলছে, এবার নিজেকে রক্ষা করো নীলা, কেউ তোমার হৃদয় নিয়ে খেলতে পারবে না। এবার আমি নিজেই নিজের জন্য লড়বো। আর কোনো ভুল, কোনো অপমান আমাকে ভেঙে ফেলবে না। রোদে ভেজা সকাল, নিস্তব্ধ ঘর, কিন্তু নীলার মন এখন ঠিক যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। রোদ এসেছে ঘরে। নীলা চুপচাপ নিজের ব্যাগ গোছাচ্ছে। তার চোখ ভরে আছে এক অদ্ভুত কষ্ট, হালকা দুঃখ আর ভাঙ্গা মন। আজ আমি চলে যাচ্ছি। আর কোনো ঝামেলা, কোনো বিরক্তি তোমাকে দিতে চাই না। কিন্তু তখনই আরিয়ান পিছন থেকে ধীরে ধীরে এসে দাঁড়ালো। চোখে রাগার অব্যক্ত আকাঙ্ক্ষা মিশে আছে। ব্যাগ গুছিয়ে কি হবে? আপনি চলে গেলে কি রিমা ফিরে আসবে? নীলা চোখে হঠাৎ অদ্ভুত এক ব্যথা জেগে উঠল। মনে মনে সে বুঝছে এই মানুষটি চলে গেলেই সুখী থাকবে। আমি ওকে বোঝাবো, তোমাকে মানতে হবে যেন সে তোমার সঙ্গে শান্তি খুঁজে পায়। ওর কি ঠেকা? ডিভোর্সি ছেলে বিয়ে করবে? আমাদের মধ্যে তো তেমন কিছুই হয়নি। আরিয়ান ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো। চোখে জ্বলছে এক অদ্ভুত আগুন। আরিয়ানের কণ্ঠে গভীর আকাঙ্ক্ষা মিশিয়ে বলল, কিন্তু এখন হবে। আমার মন তেমন কিছু করতে চাইছে। নীলা থমকে গেল। হৃদয় বেদনায় কম্পিত, মুখ লাল হয়ে যাচ্ছে। নীলা হালকা কণ্ঠে হতবাক হয়ে বলল, মানে? আরিয়ান আর অপেক্ষা করলো না। ধীরে ধীরে নীলার সামনে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। কি করছো আরিয়ান? তার শরীর হঠাৎ অবচেতন হয়ে গেল। মনের মধ্যে শীতলতা আর উত্তেজনার এক অদ্ভুত মিল। সবকিছু ধীরে ধীরে ঝরে পড়ছে, কিন্তু নীলা বুঝতে পারছে আরিয়ানের এই আচরণ তার উপরে কেমন প্রভাব ফেলছে। ঘরটা চুপচাপ, শুধু দুজনের দম ধরা শব্দ ভেসে আসছে, কিন্তু নীলা এখনো নিজের মনকে বোঝাচ্ছে সব তার মনের ভুল। রুমের মধ্যে অদ্ভুত এক নীরবতা, কিন্তু সে নীরবতাকে ভেঙে দিচ্ছে দুজনের হৃদয়ের আগুন। আরিয়ান হঠাৎ নীলাকে আরো কাছে টেনে নিয়ে, চোখে আগুন, হাতে কোমলতা, ধীরে ধীরে ঠোঁট দিয়ে কিস করতে লাগলো। নীলা বিশ্বাস করতে পারছে না নিজের চোখের সামনে যা হচ্ছে। তার মন অস্থির, শরীর কাঁপছে উত্তেজনা আর দ্বিধার মিশ্রণে। ছাড়ো আরিয়ান, কি করছো তুমি? সরি সোনা, আমার জন্য এত অপমান সহ্য করেছো। আর নয়, আমি চাই শুধু ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করি।
আরিয়ান হঠাৎ নীলাকে কোলে তুলে নিল, তার চোখে প্রতিশ্রুতি, হাতে অদ্ভুত সুরক্ষা। বিছানার উপর শুয়ে আবার কিস করতে লাগলো। নীলার চোখে জল, তবে মুখে হাসি। হার মানতে চাইছে না, কিন্তু হৃদয় মলিন হয়ে গেছে প্রেমের আগুনে। আমি সত্যি তোমাকে ভালোবাসি আরিয়ান। আমিও বাসি। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এবার আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো। আরিয়ান গলার গভীরতায় নীলাকে জড়িয়ে ধরে বুকে ধীরে ধীরে আদর করছে, যেন পৃথিবীর সব দুঃখ দূর হয়ে যাচ্ছে। নীলা শরীর ধীরে ধীরে শান্ত হচ্ছে, প্রেম, আবেগ, কষ্ট সব এক অদ্ভুত মিলনে গলিত হচ্ছে। আরিয়ান আবার নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে করতে শাড়ি খুলে ফেলো, তারপর নীলার গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা উত্তেজনায় মৃদু চিৎকার করে উঠল। আরিয়ান আস্তে আস্তে তাকে পৃথিবীর সবটুকু সুখ দিয়ে আপন করে নিল। আজ দুজনের মনেই তৃপ্তি, দুজনের মনেই ভালোবাসা।